Okay, now if I ask you যে ইন্টিজারের জন্য কতটুকু মেমরি অ্যালোকেট হয়, how much memory is allocated for an integer? ইন্টিজারের সাইজ কত? What is the size of integer? No, 4 bytes. Character 1 byte. Integer 4 bytes. কেন? So if I ask you, what is the range of 1 byte? মানে how many different values can be stored there? Now what we store in a byte? বলেন, what is the currency of, what is the unit of our currency? আমাদের কারেন্সির ইউনিট কি? The smallest unit, পয়সা। বাট ট্রানজ্যাকশনাল ইউনিট কি? আপনি যদি রাস্তাঘাটে বাজারে গিয়ে if you want to exchange the currency, you cannot pay anyone in পয়সা, তাহলে আপনার ট্রানজ্যাকশন ইউনিট হলো টাকা। বাট আপনার স্মলেস্ট রিপ্রেজেন্টেবল ইউনিট হচ্ছে পয়সা। ইলেকট্রনিক্যালি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন পয়সা, বাট প্র্যাকটিক্যালি ফিজিক্যাল কারেন্সি ট্রানজ্যাকশন করতে গেলে টাকা। সিমিলারলি ফর মেমোরি, দ্য স্টোরেজ ইউনিট ইজ বিট, একটা 0 অথবা একটা 1। বাট ট্রানজ্যাকশন ইউনিট, মেমোরি ট্রানজ্যাকশন মানে রিড রাইট। সো রিড রাইট করতে গেলে দ্য ইউনিট ইজ byte. Okay, so how many bits in a byte? 8 bits. Okay, so তাহলে what is the range of 1 byte? অর্থাৎ how many, যেমন আপনাকে যদি বলা হয় যে how many house you can number in a road, okay, provided you have to use only 2 digits. How many house you can number? প্রশ্ন বুঝেন নাই? Okay, so there is a road and there are some plots. Now you have to number the plots. Now you are given the permission, you can use only 1 digit. So how many plots can be given number? How many plots you can number with 1 digit? কয়টা? কিভাবে? 1 থেকে 9, বাট 0 also is a digit, তাহলে 10টা। তাহলে আপনাকে যদি বলা হয় যে what is the range of one decimal digit, তাহলে আপনার অ্যান্সার কি হবে? ডেসিমাল মানে কয়টা ডিজিট আছে ডেসিমাল নাম্বারে? হাউ মেনি ডিজিটস আর দেয়ার? কথা বলতে হবে আপনাদের, চুপ করে থাকলে তো অসুবিধা। ডেসিমাল নাম্বারে কয়টা ডিজিট? 10। আর কয়টা ডিজিট আপনাকে ইউজ করতে বলা হয়েছে? একটা। তাহলে 10 to the power 1, which is 10 unique values, right? তো যদি 2টা ডেসিমাল ডিজিট আপনাকে দিয়ে বলা হয় এই রোডের বাসাগুলোকে নাম্বারিং করেন, তাহলে হাউ মেনি হাউস ক্যান বি নাম্বারড উইথ 2 ডেসিমাল ডিজিটস? একই নাম্বার তো 2টা হাউসকে দেওয়া যাবে না। দেওয়া যাবে? তাহলে প্রত্যেকটা হাউসকেই ইউনিক নাম্বার দিতে হবে। তাহলে 2টা ডিজিট ইউজ করলে কয়টা হাউসকে আমি নাম্বারিং করতে পারবো? 5টা। কিভাবে? হাউ? কিভাবে? 0 থেকে 99, 00 থেকে 99,
2 ডিজিট। তাহলে কয়টা হলো? টোটাল রেঞ্জ কত? 100। তার মানে 100 মানে কিভাবে আসলো? 10 to the power 2 digits, which is 100. তাহলে এটা বুঝতে পারছেন হোয়াট ইজ রেঞ্জ? বোঝা গেছে? তাইলে যদি আপনাকে বলা হয় এখন এই একই প্রশ্ন করা হয় ফর বাইনারি, তো বাইনারির বেস কত? ডেসিমালের বেস তো 10, 10টা ডিজিট বেস 10। বাইনারির ডিজিট কয়টা? তাহলে বেস 2। তাহলে 2 1 বাইনারি ডিজিট, তাহলে 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 ইউনিক ভ্যালুস, তাই না? তো সেগুলো কি? সেগুলো হচ্ছে আমার 0 আর 1, এর বাইরে আর কিছু নেই। আর এখানে 2 বাইনারি ডিজিটস, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2, which is 4। তো সেগুলো কি? সেগুলো হতে পারে 0 0 0 1 1 0 1 1। আর কিছু হয় না। এখানে ডেসিমালের ক্ষেত্রে 0 to 9, এখানে বাইনারির ক্ষেত্রে 0 0 to 9 9। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ রেঞ্জ। ওকে, তাহলে ইন্টিজারের জন্য যদি 1 বাইট অ্যালোকেট করা হয়, হোয়াট উইল বি দ্য রেঞ্জ? ওকে, সো what will be the range for an integer? তাইলে if 1 byte is given to an int, the range will be কি? কত থেকে কত পর্যন্ত? স্মলেস্ট ভ্যালু হচ্ছে 8টা 0 টু হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8টা 1, তাই না? which is basically ডেসিমালে 0 to 255। আটটা 0 মানে 20 আর 8টা 1 মানে 255, ঠিক আছে? তো তাহলে আমার ভ্যালুস স্মলেস্ট ভ্যালু কি হবে? স্মলেস্ট ইন্টিজার তাহলে কি হবে? বলেন। স্মলেস্ট ভ্যালু কি হবে? স্মলেস্ট ইন্টিজার 0 না, এটা আবার অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, তাহলে -128। আর হাইয়েস্ট ভ্যালু কি হবে? হাইয়েস্ট ইন্ট কি হবে? দ্য লার্জেস্ট, হাইয়েস্ট না বলে লার্জেস্ট। কত হবে সেটা? তাহলে 256 কে যদি 0 to 255 মানে 256, তো 256 কে 2 ভাগ করলে কত হয়? 128। তাহলে -128 থেকে প্লাস 127, 0 আছে তো, তাই না? 0 তো আপনাকে ধরতে হবে, তাহলে প্লাস 127। তাহলে আমার ইন্টিজার যদি 1 বাইট হতো, তাহলে আমি the value that I could store in an integer is maximum 127। তাহলে আমাদের বেশিরভাগ নাম্বারই তো এই রেঞ্জের বাইরে, তাহলে 1 বাইট দিলে তো ইন্টিজার হবে না। এটা যদি 2 বাইটস হইতো তাহলে কি হইতো? 2 বাইটস হইলে তাহলে এখানে হইতো আমার 0 to 65,000 সামথিং। ওকে, তাহলে -32,000 সামথিং, 2 to the power 16, ক্যালকুলেটরও দেখে নিতে পারেন। ওকে, থেকে পজিটিভ 32,000 সামথিং। এখন আপনার অ্যাকাউন্টে যদি 50,000 টাকা থাকে, এটা আপনি ইন্টিজার রাখতে পারবেন না, কারণ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 32,000 সামথিং।
তাই না? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। তো তাহলে আমি যদি 4 বাইট দেই তাহলে এটা হয়ে যাবে 2^32। 4 বাইট মানে 4 বাইট, 1 বিটে 8 বাইট, তাই না? তাহলে এটা হবে 2^32। তো এটা হচ্ছে 2^8। এটা হবে 2^16 আর এটা হবে 2^32, which is 4 billion plus. তাহলে নেগেটিভ 2 বিলিয়ন সামথিং থেকে পজিটিভ 2 বিলিয়ন। বোঝা গেছে? এখন 2 বিলিয়ন মানে 200 কোটি। তাহলে আমরা যে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে চাই বেশিরভাগ নাম্বারই এই যে মাইনাস প্লাস মাইনাস 200 কোটির মধ্যেই পড়ে। এই জন্য ইন্টিজার 4 বাইট। 8 বাইট দিলে এটা ওয়েস্টেজ অফ মেমোরি হবে। অনেক বড় বড় নাম্বার, মানে অত বড় নাম্বার আমাদের রেগুলার এভরিডে লাইফে লাগে না। লাগলে তখন আমরা লং ইউজ করব। ওরকম 2-1টা ক্ষেত্রে সেটা আমরা কম্বাইন করতে পারবো। লং এর সাথে লং কম্বাইন করা যায়, লং লং, হ্যাঁ, লং ইন্ট। তো ওইভাবে। তো এখন কিবোর্ড থেকে আমরা যে টাইপ করি, এভরি কি ইজ এ ক্যারেক্টার। ক্যারেক্টার কিন্তু 1 বাইট। এখন ক্যারেক্টার কেন 1 বাইট? ইন্টিজার কেন 4 বাইট আমরা বুঝলাম, ক্যারেক্টার কেন 1 বাইট? ASCII character. So how many keys are there on your, how many characters are there on your keyboard? গুনতে হবে না, রাফলি বলেন। কতগুলো হবে এখানে রাফলি? গুনার দরকার নাই, রাফলি বলেন। হ্যাঁ, তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো কিন্তু আলাদা ক্যারেক্টার। তারপরে আপনার এই যে ফাংশন কি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যাকেটস, অপারেটরস, রাইট, নিউমেরিক কিপ্যাড। তাহলে এই প্রত্যেকটা কি অন ইউর কিবোর্ড ইজ এ ক্যারেক্টার। তাহলে আপনি বলছেন যে 100 প্লাসের মতো হবে। তাহলে 1 বাইটে আমি কতগুলো ভ্যালু পেতে পারি? কোড 256। তাহলে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা কোড অ্যাসাইন করতে হবে। সো আই ডোন্ট নিড মোর দেন 1 বাইট টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার, কারণ 256টা কোড 1 বাইটে আমি পেয়ে যাচ্ছি। সো আই ক্যান অ্যাসাইন ইউনিক কোড টু ইচ অফ দ্য ক্যারেক্টার্স। সো ওয়াই আই উইল ইউজ 2 বাইটস ফর এ ক্যারেক্টার, যেখানে 1 বাইটেই সবগুলো ক্যারেক্টার কভার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ASCII ক্যারেক্টার ইজ 1 বাইট। কিন্তু যদি আপনি ইউনিকোড ক্যারেক্টার ইউজ করেন, which covers all major computing languages, তাহলে তাদের টোটাল ক্যারেক্টার সেটগুলো যদি কম্বাইন করেন তাহলে এটা 256 বেশি হবে। ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, জাপানিজ, অ্যারাবিক, উর্দু, হিন্দি, জাপানিজ, কোরিয়ান, বাংলা, তাই না? যে ল্যাঙ্গুয়েজগুলোতে কম্পিউটিং অ্যালাউ, অর্থাৎ সফটওয়্যার ইনস্টল করলে বলে না সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। সো ওই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সবগুলো ক্যারেক্টার যদি একসাথে করেন তাহলে এটা 256 বেশি হবে। ইট উইল বি ইন থাউজেন্ডস। তাহলে 2 বাইট দিলে 65,000 কোড আমি পেতে পারি। সো ইউনিকোড ইজ 2 বাইটস। তাহলে বাংলা ক্যারেক্টার যেগুলো আছে এগুলো সব ইউনিকোড। এখন ক্যারেক্টারের কোড হুইচ ইজ এ ভ্যালু, ওই ভ্যালুটার বাইনারিটাই আসলে স্টোর হয়। সো ইফ আই শো ইউ যে আমাদের ক্যাপিটাল এ, এটার কোড হচ্ছে 65। তাহলে ক্যাপিটাল এ যদি আমি প্রেস করি, ওটার যে 1 বাইট, দিস ইজ দ্য বাইনারি অফ 65, 01000001। আমি যদি স্মল এ প্রেস করি তাহলে এটা হচ্ছে 97। সো দিস ইজ দ্য বাইনারি অফ স্মল এ। আমি যদি ডিজিট 0 প্রেস করি, আমার কাছে মনে হতে পারে এটা একটা নাম্বার, বাট ইটস এ ক্যারেক্টার ইন দ্য কিবোর্ড। তাহলে 0-র ASCII কোড হচ্ছে 48।
এটা ASCII চার্ট আপনি ইন্টারনেটে দেখলেই পাবেন। তাহলে দিস ইজ দ্য বাইনারি অফ 48, অর্থাৎ ক্যারেক্টার 0। তাহলে ক্যারেক্টার 1 49, ক্যারেক্টার 2 50 অ্যান্ড সো অন। ওকে, আচ্ছা, তাহলে এখন নেক্সট প্রশ্ন। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে একটা নাম্বারকে আমি বাইনারি কিভাবে বের করতে হয়, একটা কোড বা ভ্যালু, তার বাইনারি কিভাবে বের করতে হয় আপনারা শিখছেন না? 2 দিয়ে দিয়ে ভাগ করে করে রিমাইন্ডার গুলোকে রিভার্স অর্ডারে নিতে হয়, তাই না? তো এটা তো অঙ্ক কোষে করা, কিন্তু মুখে মুখেও কিন্তু বাইনারি বের করা যায়, এটা জানেন তো? হ্যাঁ, পাওয়ার অফ টুর সাম হিসাবে, যেমন 100 কে যদি আমি ব্রেক ডাউন করতে চাই, it can be written as 50 plus 50 or 10 plus 90 or 99 plus 1 or 50 plus 30 plus 20, বিভিন্নভাবে লেখা যায়। কিন্তু আমি যখন বাইনারি বের করব তখন আমি পাওয়ার অফ 2 হিসাবে লিখব। তাহলে পাওয়ার অফ 2 কি? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 মানে 4, তার মানে 0 1 2 4 8 16 32 6, এগুলো হচ্ছে পাওয়ার অফ 2। তাহলে 100 কে যদি পাওয়ার অফ 2 দিয়ে আমি ব্রেকডাউন করতে চাই, তাহলে 64 প্লাস 32 প্লাস 4। তাহলে আমাকে শুরু করতে হবে যে 100 এর সবচেয়ে কাছের পাওয়ার অফ 2 কোনটা, যেটা 100 অথবা তার কম। তো হুইচ ইজ 64, কারণ এর পরেরটা তো 128, বেশি হয়ে যায়। তাহলে 64 দিয়ে শুরু করব, তার সাথে কত যোগ করলে, তো 64 এর পরেরটাই হচ্ছে 32, এই দুইটা যোগ করলে কি 100 এর মধ্যেই থাকে না বেশি হয়ে যায়? বেশি হয়ে গেলে ওটা বাদ দিতে হবে। 100 এর মধ্যেই থাকে 96, তাহলে আর কত লাগে? 4, 4 ইজ অলসো পাওয়ার অফ 2। তাহলে এখন আমার হাইয়েস্ট সবচেয়ে বাম দিকেরটা হচ্ছে 64, তাহলে ওইটাকে আমি 1 ধরবো। তাহলে 64 উই আর কনসিডারিং, 32 অলসো উই আর কনসিডারিং, আর এই কনসিডারিং 32 এর পরেরটা কি? 16, তার তার ডানেরটা 8। তাহলে আমরা 16 8 কিন্তু কনসিডার করছি না, তাহলে 16 8 হচ্ছে 0 0, we are not considering. Then we are considering 4, but we are not considering 2 and 1. So this is the binary of 100. What is the binary of 345? তাহলে নিয়ারেস্ট পাওয়ার অফ কত? 256। তাহলে 256 এর সাথে তারপরেরটা হচ্ছে 120, যোগ করলে বেশি হয়ে যায়, তাহলে ওটা বাদ দিয়ে তারপরটা 64 নিলে কত হয়? 320, তো বাকি থাকে 25, তাহলে যে 16 8 1। তাহলে দেখেন 256 নিয়েছি, 128 নেই নাই, 64 নিয়েছি, 32 নেই নাই, 16 নিয়েছি, 8 নিয়েছি, 4 নেই নাই, 2 নেই নাই, 1 নিয়েছি। সো দ্যাট ইজ দ্য বাইনারি অফ 345। ওকে, এখন 345 কিন্তু 9 বিট হয়ে গেছে, কারণ এটা 255 এর বেশি, কারণ এক বিটে হচ্ছে 8টা 1, 8টা 1 এর মানে 9 বিটে গেলেই সেটা আবার 255 বেশি হবে। ওকে, বোঝা গেল? এখন ইন্টিজারের ক্ষেত্রে আমার নাম্বারটা যদি 2 হয়, যেমন আমার ইন্টিজার তো একটা 100 হইতে পারে, তাহলে আমার এই 7 বিটেই কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টিজার তো 7 বিট না, ইন্টিজার তো 32 বিট, তাহলে বাকিগুলো লিডিং জিরো হিসাবে থাকবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এখানে দেখেন, খেয়াল করেন যে এই যে 7, এই 7 এর ওয়েটেড ভ্যালু কত? এটা পজিশন, এটা তো প্রথম ডিজিট, তাহলে এটা একক দশক শতক আমরা করি না, তাহলে সবচেয়ে লিস্ট ওয়েট কোনটা? ডানেরটা, তাহলে ওটার পজিশন 0, 0 থেকে শুরু হয় সবসময় ইন্ডেক্স, তাহলে এটার ওয়েটেড ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 0 মানে 7। আর এটার পজিশন কত? 0 না 1 না 2? না, এটার পজিশন কত? এই নাম্বারের মধ্যে এই ডিজিটটার পজিশন কত? 2। এইটাও 7, এইটাও 7, কিন্তু এই নাম্বারে এটাই একমাত্র ডিজিট, তো এটার পজিশন হচ্ছে 0, আর এখানে এটার পজিশন হচ্ছে 2। তাহলে এই 7 এর ওয়েটেড ভ্যালু হচ্ছে এই যে 10 টু দি পাওয়ার 700। এরকম বাইনারিরও প্রত্যেকটা 1 এর একটা বা 0 এর একটা ওয়েটেড পজিশন থাকে, ওয়েটেড ভ্যালু থাকে, সেটাকে পাওয়ার অফ। তো এখন আপনার যদি প্রশ্ন করা হয়, নাও কাম টু দ্য ফাইল হ্যান্ডলিং, if you have an integer x
and you take the input for x from keyboard, how the content provided from keyboard is stored in the memory of x. তাহলে আমি একটা ইন্টিজারের জন্য ইনপুট নিচ্ছি কিবোর্ড থেকে। কারণ পাইথন আপনার ইনপুট ফাংশন দিয়ে নিয়েছেন, জাভাতে কনসোল থেকে নিলে সিস্টেম ডট ইন অথবা স্ক্যানার দিয়ে আমরা নিতে পারি। তাহলে কিবোর্ড থেকে যে ইনপুটটা আমি দিচ্ছি এইটা এক্স এর মেমোরিতে স্টোর করার জন্যই আমি ইনপুটটা দিচ্ছি, দ্য ভ্যালু অফ এক্স। এখন অপশন 1 হচ্ছে দ্য কন্টেন্ট ডাইরেক্টলি গোজ টু দ্য মেমোরি অফ এক্স ফ্রম কিবোর্ড, আর অপশন 2 হচ্ছে দ্য কন্টেন্ট ইজ অ্যাকুমুলেটেড সামওয়্যার ইন বিটুইন ফার্স্ট। ওকে, তাহলে কোন অপশনটা আপনি মনে করেন যে অ্যাকচুয়ালি হয়? What do you think? Why it doesn't goes to the memory of X from keyboard directly? What? না, আমি তো যে ইনপুট দিচ্ছি, আমি কিবোর্ড থেকে যাই ইনপুট দিই না কেন, ওটার যে কোড সেটার বাইনারিটাই তো ক্যারেক্টারের বাইরে ঢুকতেছে। আমি মনে করতেছি যে আমি এ ইনপুট দিলাম, কিন্তু আসলে র্যামে তো আর এ বলে কিছু নাই, র্যামে সবই বাইনারি, বা আপনার স্টোরেজেও সবই বাইনারি। তো তাহলে ওই যে কোড যেটা উপরে আমরা হিসাব করলাম 65, মানে হোয়াট এভার দ্য ক্যারেক্টার 0 হলে 48, তাহলে ওই বাইনারির ওই যে 8 বিট ওইটাই ঢুকতেছে। কিন্তু ওইটা ডাইরেক্টলি এক্স এর বাইটে ঢুকবে নাকি আগে ওটাকে কোথাও অ্যাকুমুলেট করা হবে? আমার যে ইনপুট বাইটস গুলো সেগুলো কি সরাসরি এক্স এর বাইটে চলে যাবে, নাকি আমার ইনপুট বাইটস গুলো আগে কোথাও অ্যাকুমুলেট হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? না জানতে পারেন তাতে অসুবিধা নেই, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার এন্ড গোল কি? এক্স এর ইনপুট দেওয়া। তার মানে কি এক্স এর যে 4 বাইট সেখানে আমার ইনপুটটা স্টোর হওয়া। তা আমি একটা নাম্বার ইনপুট দিলাম 123, সো আই হ্যাভ গিভেন 123 ইনপুট। তাহলে এই যে বাইট গুলো এগুলো কি সরাসরি এক্স এর বাইটে ঢুকবে, নাকি এটা আগে মাঝখানে কোথাও অ্যাকুমুলেট হবে, দেন ওইটাকে অ্যানালাইসিস করে তারপরে এক্স এর বাইটে দেওয়া হবে? কোনটা? হোয়াট ডু ইউ থিঙ্ক? শিওর না? আচ্ছা, ঠিক আছে, শিওর না হলে এখানে দেখেন, লেটস সে আপনি 123 123 আপনার ইনপুট, তাহলে জাভাতে কোডটা এরকম হতে পারে। ওকে, তা এখন 123 তো একটা ইন্টিজার, তাহলে 123 এর বাইনারি কত? 123, তার মানে 64 প্লাস 32 ইত্যাদি করলে আমরা এটা পাচ্ছি। ওকে, 64 128 তো নিচ্ছি না আমরা, কারণ 123, তার মানে 8 নাম্বারটা খালি থাকবে। তাহলে 64 প্লাস 32, বলেন তো এটা কত প্লাস কত? 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস, না 4 তো নিচ্ছি না, প্লাস 2 প্লাস 1, এটা হচ্ছে 123। তাহলে এই যে আমার এক্স এর মেমোরিতে কি যাওয়া উচিত? এইটা তো এক্স তো 32 বিট, তার মানে বামে আরো 24টা জিরো থাকবে, তাহলে 24টা এটা সহ ধরলে 25টা লিডিং জিরো এইটা। তাহলে আমার এক্স এর এক্সপেক্টেড ইনপুট হচ্ছে এটা কন্টেন্ট, তাহলে আমার পারসিভড অ্যাজ ইন্টিজার 123, and I expect this binary value, এই 4টা বাইট আমি এক্সপেক্ট করি যে এক্স এর মেমোরিতে ঢুকবে। These are the 4 bytes, কারণ 123 বাইনারি এইটাই, তাই না? লিডিং জিরোর তো কোনো
মানে অসুবিধা নাই ফিল আপ করার জন্য। মেমোরি যেহেতু আছে, 1 না রাখলে 0 তো রাখতে হবে, তো লিডিং 0 তে তো আমার ভ্যালু চেঞ্জ হয় না। সো দ্যাট দিস আর দ্য বাইটস। কিন্তু আমি কি এই বাইটস গুলো ইনপুট দিয়েছি? আমি ইনপুট দিয়েছি কি 1 হুইচ ইজ ক্যারেক্টার 1, কি 2 এন্ড কি 3। তাহলে আমরা বললাম যে ক্যারেক্টার 048 কোড, অ্যাসকি কোড, তাহলে ক্যারেক্টার 149, এটা 49 এর দিস ইজ দ্য বাইট অফ 49। যেহেতু কি ইটস ক্যারেক্টার 1 বাইট, this is the byte of 2 character 2, this is the byte of character 3। তাহলে আমি ইনপুট এবং আমি একটা এন্টার কি যদি প্রেস করি তাহলে এটাও আমার একটা ইনপুট। তাহলে আমার ইনপুট হলো এই 4 বাইট, এই যে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, এন্টার। কিন্তু আমার এক্সপেক্টেড বাইট তো এইটা 123 এর বাইনারি। তাহলে আমি এইটা এক্স এর মধ্যে রাখলে তো হবে না। এই ভ্যালু যদি এক্স এর মধ্যে রাখেন, এটা কয়েক কোটি, এটার ভ্যালু হয়ে যাবে 800 কোটি সামথিং। এই যে আপনার এইখানে যদি 1 আসে তাহলে এটা 400 কোটি সামথিং হবে, এখানে 1 আসলে 200 কোটি সামথিং হবে, এখানে 1 আসা মানে 100 কোটির নিচে, তার মানে 80 কোটি সামথিং, এরকম কিছু একটা আসবে। 32 বিট না? তা আমি তো 80 কোটি সামথিং আমার ইনপুট না, আমার ইনপুট হচ্ছে 123। তাহলে এইটা তো এক্স এর বাইট গুলোতে সরাসরি কিবোর্ড থেকে দিয়ে দিলে হবে না। তার মানে এই বাইট গুলো আগে কোথাও অ্যাকুমুলেট হবে, তারপরে অ্যানালাইসিস করে দেখে এটাকে এই বাইটে কনভার্ট করা হবে, দেন ইট উইল বি স্টোরড ইন দ্য বাইটস অফ এক্স। তাহলে এই মাঝখানে যে এটাকে অ্যাকুমুলেট করে এইটাকে অ্যানালাইসিস করে প্রয়োজন হলে প্রি প্রসেস করে কনভার্ট করা, এই কাজটা করে একটা স্ট্রিম। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্ট্রিম। তো স্ট্রিম হলো ডিকশনারি মানে হচ্ছে যে কন্টিনিউয়াস ফ্লো অফ সামথিং, যেমন রিভার স্ট্রিম, জেট স্ট্রিম। কিন্তু আমাদের ক্ষেত্রে স্ট্রিম হচ্ছে একটা ক্লাস যার ভেতরে ফিল্ড আছে যেখানে টেম্পোরারিলি ইট ক্যান হোল্ড কন্টিনিউয়াস ফ্লো অফ বাইটস। ওই যে সোর্স থেকে যে আমার বাইট গুলো আসতেছে সে হোল্ড করবে, and then it has methods to analyze and process the temporary data before sending it to the destination if it is an output operation, or after receiving from source। তাইলে আমি যে ইনপুট দিলাম 123, তাইলে এই যে সোর্স থেকে সে রিসিভ করার পরে আমার ডাটাকে অ্যানালাইজ করবে এবং প্রয়োজন হলে প্রি প্রসেস করবে, যেটা আমার ফিল্ডের মধ্যে হোল্ড করা আছে। ওকে, যেহেতু সে কন্টিনিউয়াস বাইটস গুলো অ্যাকুমুলেট করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় স্ট্রিম ক্লাস। ওকে, এনি কোশ্চেন সো ফার? জি বলেন। আপনারা অনলাইনে আসছেন কেন আজকে? ক্লাসে আসেন নাই কেন? হ্যাঁ, খামাখা জয়েন করছে নাই তো, আসলে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না, জয়েন করারই দরকার কি ছিল যদি মানে ফলো না করেন। ওকে, তাহলে এটা কি বোঝা গেল আমরা যে স্ট্রিমটা কেন? তার মানে যে কোনো ইনপুট আউটপুট অপারেশনের জন্য একটা স্ট্রিম মাঝখানে থাকবে। ওকে, তাহলে আমরা যদি ইনপুটের কথা বলি, there is a source of input. If we talk about output operation, there is a destination of output. তাহলে সোর্স অফ ইনপুট ক্যান বি হোয়াট? বলেন তো কয়েকটা সোর্স অফ ইনপুটের নাম। কিবোর্ড, মাউস, ওকে, ট্র্যাক প্যাড, ওকে, তারপর ওকে, রিমোট, মাইক, মাইক্রোফোন, ওয়েবক্যাম বা ক্যামেরা, sensor. Okay, so computer also collect input from sensor. এই যে এসি টেম্পারেচার কন্ট্রোল করে কিভাবে? সেন্সরের মাধ্যমে সে রুম টেম্পারেচার কালেক্ট করে। বা আপনার কারে অনেক সেন্সর থাকে, ওয়ার্নিং দেয় যে এখনকার কারগুলো, পুরোনো কারের কথা বলছি না, দ্য নিউ মডেল নিউ টেকনোলজি কার যেগুলো।
মোবাইল, হ্যাঁ ঠিক আছে, সেটাও আপনি ইনপুট দিচ্ছেন, তো তখন ইনপুটটা নেটওয়ার্ক প্যাকেটের মাধ্যমে আসতেছে, ওয়াইফাই থ্রুতে বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, তাই না? তো আবার যদি ডেস্টিনেশনের কথা বলা হয়, আউটপুট অপারেশন, হোয়াট ক্যান বি দ্য ডেস্টিনেশন? না না, ডেস্টিনেশন অফ ইউর কন্টেন্ট, output, as an output, as an output, what can be the destination? After display, primary display, projector, speaker, printer, তাই না? তাহলে আমরা যদি এখানে দেখি যে what is source and destination? For input, there will be a source. Example: keyboard, mouse, microphone, webcam, scanner, sensors, etc. For output, there will be a destination. Example: display, speaker, printer, projector, etc. Now, এই যে সোর্স বলছি, এই যে সোর্স, কার সোর্স? সোর্স ফর হোম, সোর্স ফর হোম, ডিফল্ট হচ্ছে সোর্স ফর মেমোরি। আপনি বলছেন ডেস্টিনেশন, ফ্রম হোয়ার? ফ্রম হোয়ার? এগেন ডিফল্ট হচ্ছে মেমোরি। Now there are some mode which can actually be source as well as destination, যেমন both source and destination are touch screen। এইখান থেকে আমার ইনপুটের সোর্সও হতে পারে, আবার আউটপুটের ডেস্টিনেশনও হতে পারে আমার টাচ স্ক্রিন। ফাইল বা ডাটাবেস, আমি ফাইল থেকে কন্টেন্ট মেমোরিতে লোড করতে পারি। ইন দ্যাট কেস ফাইল অর ডেটাবেস উইল বি দ্য সোর্স অফ ইনপুট। আবার আমার যে জেনারেটেড ভ্যালু মেমোরিতে আছে সেটা আমি ফাইল বা ডাটাবেসে পাঠাইতেও পারি, তাহলে ইন দ্যাট কেস ফাইল বা ডাটাবেস ক্যান বি ডেস্টিনেশন। তাহলে টাচ স্ক্রিন, ফাইল, ডেটাবেস, নেটওয়ার্ক প্যাকেট ক্যান বি সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্টিনেশন। ওকে, এই আপনার দুজন কি করেন? কি করেন? হ্যাঁ, ক্লাস শুনতেছেন না? প্রত্যেকটা কাজের জন্য আপনারা ক্লাসের বাইরে বসবেন, আলাদা সময় বের করে, বা ওইভাবে টাইম ম্যাচ না করলে বাসায় গিয়ে গুগল মিট বা জুমে বসবেন, তাই না? ক্লাস না শুনলে তো আপনি এইগুলোও তো তাহলে কনসেপ্টগুলো মিস করতেছেন, তাহলে এগুলো তো আপনাকে ইউজ করতে হবে আপনার প্রজেক্টে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম সোর্স ডেস্টিনেশন। এখন বলেন, ফাইলে যদি আমি কিছু রাইট করি, এটা কি ইনপুট অপারেশন না আউটপুট অপারেশন? হাউ? বুঝতে পারছেন? তো আপনাকে যদি ইনপুট হয় তাহলে there will be a source। তা আপনি যখন ফাইলে রাইট করতেছেন, ফাইল কি সোর্স না ডেস্টিনেশন? তাহলে এটা ইনপুট হবে কিভাবে? তাহলে এটা আউটপুট। এবং ফাইলে যখন রাইট করেন, কোথা থেকে কি রাইট হয় ফাইলে? ধরেন একটা নোটপ্যাডে টাইপ করছেন কোনো কিছু, এটাকে যখন সেভ দিবেন, সেভ বাটন ক্লিক করলে কি ফাইলে রাইট হবে না? তাহলে কি রাইট হবে ফাইলে? ফাইলে তো বাইট রাইট হবে, সেগুলো কি? এই কন্টেন্টটা কোথায় আছে? না, সোর্স তো আমি যখন ইনপুট নিব, আমি যখন সেভ করতেছি তখন আবার ইনপুট কেন? তখন তো আমি, তখন আপনি খেয়াল করেন যে আমার ডাটাটা এখানে কি বলা হয়েছে? ইনপুট মানে ফর মেমোরি, ফর মেমোরি, আর আউটপুট মানে ফ্রম মেমোরি। এটা ডিফল্ট। তাহলে ফাইল যদি রাইট করি, তাহলে এটা কি ফর মেমোরি নাকি ফ্রম মেমোরি? হাউ? মেমোরি হচ্ছে আপনার র্যাম,
তাহলে ফাইলে যদি আমি রাইট করি, তাহলে ফাইলে যে রাইট হচ্ছে সেটা কি ফ্রম মেমোরি নাকি ফাইল থেকে মেমোরিতে আসতেছে, কোনটা? তো ফ্রম মেমোরি হইলে কি ফাইল ইজ ডেস্টিনেশন, তাহলে তো এটা আউটপুট অপারেশন, ইনপুট বলছেন কেন? তাহলে এটা আপনার ক্লিয়ার থাকা লাগবে, কারণ আপনার এটা ইনপুট না আউটপুট অপারেশন তার উপর ভিত্তি করে আপনি স্ট্রিম ক্লাস চুজ করতে হবে। কারণ আমরা এখন জানি যে ফর এনি আইও দেয়ার ইজ এ স্ট্রিম ক্লাস ইনভলভড। ওকে, সো উইদাউট ইউজিং এ স্ট্রিম মাঝখানে, তাহলে আপনার মেমোরি আর ইনপুটের ক্ষেত্রে সোর্স থেকে মেমোরিতে ঢুকবে, মাঝখানে একটা স্ট্রিম থাকবে। আউটপুটের ক্ষেত্রে মেমোরি থেকে ডেস্টিনেশনে যাবে, ওইটাও ভায়া স্ট্রিম। আর সোর্স থেকে মেমোরিতে আসবে ভায়া স্ট্রিম, কারণ স্ট্রিম এটাকে অ্যানালাইজ করবে, দরকার হলে প্রসেস করে এটাকে কনভার্ট করবে। দ্যাট ইজ ওয়াই স্ট্রিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি ইনপুট ক্যাটাগরির স্ট্রিম ইউজ করবো না আউটপুট ক্যাটাগরির স্ট্রিম ইউজ করবো, এটা তো আমি নিজে যদি কনফিউজ থাকি যে অপারেশনটা ইনপুট না আউটপুট, তাহলে তো উল্টা হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ মেমোরি, যেটা মেমোরি থেকে বের হয়ে যাচ্ছে নাকি মেমোরিতে ঢুকতেছে। যদি মেমোরিতে ঢোকে তাহলে এটা ইনপুট অপারেশন, আর যদি মেমোরি থেকে বের হয়ে যায় আউটপুট অপারেশন। কোথায় যায় সেইটা ব্যাপার না, সেটা ফাইলে যেতে পারে, ডাটাবেজে যেতে পারে, অডিও হইলে স্পিকারে যাইতে পারে, ভিডিও হইলে আমার ডিসপ্লে এবং স্পিকার দুই জায়গাতেই যাইতে পারে, তাই না? তো সেইটা এখন আমরা যদি বলি যে উইথ স্ট্রিম ক্লাস হুইচ হবে, হুইচ স্ট্রিম ক্লাস ইজ ইউজড ফর কনসোল আইও। এই যে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট লাইন করি না, এটা তো কনসোল আইও। এইখানে আমার স্ট্রিম ক্লাস কোনটা? আমরা কি বলেছি? স্ট্রিম ক্লাস হোল্ড দ্য initial value, okay, and it has methods analyze the initial value and if necessary process it and do the final task. তাহলে কনসোল আমরা যে এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা কি ইনপুট অপারেশন না আউটপুট অপারেশন? কিভাবে বুঝলেন? এটা কি মেমোরিতে ঢুকতেছে না মেমোরি থেকে বের হয়ে যাচ্ছে? তাহলে এখানে কি হচ্ছে? হোয়াট ইজ স্টুড আইডি? মেমোরি। স্টুড আইডি একটা র্যামের একটা পার্ট, তাই না, একটা ইন্টিজার। তাহলে এই ভ্যালুটা র্যামের কোথাও আছে 4 বাইট, তাহলে এইটা আমার বের হয়ে যাচ্ছে কোথায়? মনিটরে বা ডিসপ্লেতে। আউটপুট হিসাবে কোথায় যাচ্ছে? আমরা জানি যে এটা দিলে ডিসপ্লেতে আসে, এটা দিলে প্রিন্টারে যাবে না কিন্তু, বাট প্রিন্টার অলসো ক্যান বি ইউর ডেস্টিনেশন। তাহলে আমরা জানি এই পার্টিকুলার স্টেটমেন্ট থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে ডিসপ্লে। তো র্যাম থেকে ডিসপ্লেতে যাবে ভালো কথা, কিন্তু মাঝখানে তো স্ট্রিম আছে, তো সেই স্ট্রিম ক্লাস কোনটা? আমরা যখন বলি যে দেয়ার ইজ এ ডট, ডটের ডান পাশে কি থাকে? ডান পাশে আসিফ ডট আইডি, আসিফ ডট পে বিল, তাহলে ডটের ডান পাশে কি থাকে? না না না, ক্লাসের ক্ষেত্রে বলছি যে আসিফ একটা অবজেক্ট, তাহলে আমি বললাম যে আসিফ ডট আইডি, তাহলে ডটের ডান পাশে কি আছে? হ্যাঁ না, আসিফ ডট আইডি, এটাও তো একটা ভ্যালিড স্টেটমেন্ট হইতে পারে, পারে না? যে প্রিন্টের মধ্যে আমি বললাম আসিফ ডট আইডি, তাহলে ডটের ডানে কি আছে? হুম, না সেটা ক্লাসের কি? ক্লাসের ফিল্ড। আবার যদি বলে আসিফ ডট পে বিল, তাহলে ডটের ডানে কি আছে? মেথড। তাহলে ডটের ডানে কি থাকে? মেম্বার। মেম্বার, সেটা ফিল্ড বা মেথড যাই হোক, মেম্বার। আর ডটের বামে কি থাকে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট অফ দ্যাট মেম্বার। তার মানে এখানে আসিফ হচ্ছে ক্লায়েন্ট।
নাও ক্লায়েন্ট ক্যান বি অবজেক্ট, আর যদি মেম্বারটা স্ট্যাটিক হয় ক্লায়েন্ট উইল বি ক্লাস ইটসেলফ, যেমন স্টুডেন্ট ডট ইউনিনেম। তাইলে প্রিন্ট তো একটা মেথড নাকি ফিল্ড, তাহলে এই যে ডট, এই ডটের ডানে কি আছে মেম্বার হিসাবে, ফিল্ড না মেথড? কি করে বুঝলেন? হ্যাঁ, বুঝলেন কি করে যে ডানে মেথড? ডটের ডানে কি আছে, নাম কি ডটের ডানে যেটা আছে? প্রিন্ট। তো এটা কি ফিল্ড না মেথড? কি করে বুঝলেন? হুম হুম না, এটা বললে তো আপনি জিরো পাবেন। আপনি কোড দেখে বুঝলেন কি করে যে এটা মেথড? প্যারেনথিসিস আছে, ফিল্ডের শেষে তার প্যারেনথিসিস থাকে, এটা বলতে হবে আপনাকে, তাই না? কনসেপ্ট তো এটাই যে মেথড কল হয় প্যারেনথিসিস দিয়ে। কেন? প্যারেনথিসিসে আমরা প্যারামিটার সাপ্লাই দিই, না থাকলে ব্ল্যাঙ্ক থাকবে। তাইলে প্রিন্ট যদি একটা মেথড হয় তাহলে এটা একটা মেম্বার অবশ্যই। তাইলে এটার ক্লায়েন্টকে, ডটের বামে থাকে ক্লায়েন্ট, তাহলে প্রিন্টের ক্লায়েন্টকে হুম আউট। এখন আউট কি অবজেক্ট না ক্লাস? কি করে বুঝলেন? আউট কি অবজেক্ট না ক্লাস? কোডিং কনভেনশন অনুযায়ী আউট ইজ এ অবজেক্ট অর ক্লাস? হাউ, কিভাবে বুঝলেন? হোয়াট ইজ দ্য কনভেনশন? না, স্ট্যাটিক হইলে তো ক্লাসও থাকতে পারে, তাই না? আপনি তো ইউজার ডট ভেরিফাই লগইন, বাম পাশে কি ক্লাসের নাম, কারণ ভেরিফাই লগইন স্ট্যাটিক মেথড। কিন্তু পে বিলের সময় তো আপনি বলবেন না ইউজার ডট পে বিল, তখন বলবেন আসিফ ডট পে বিল, কারণ পে বিল স্ট্যাটিক মেথড না। কাজেই বাম ডটের বামে ক্লাস থাকবে, অবজেক্টও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টই থাকে, কারণ বেশিরভাগ মেথডই তো আর স্ট্যাটিক না। তাহলে এই আউট কি অবজেক্ট না ক্লাস? কি হুম কি করে বুঝলেন? সেটাই তো প্রশ্ন, কুইজে যদি এই কোশ্চেন আসে যে আউট কি অবজেক্ট না ক্লাস, মানে হাউ উইল ইউ ডিসাইড দ্যাট আউট ইজ অবজেক্ট অফ ক্লাস? কারণ আপনার জানা নাই, কোড দেখে বুঝতে হবে। হাউ ডু রিকগনাইজ? সিস্টেম ডটের পরে সেটা বিষয় না, সিস্টেম ডটের পরে মানে আউট নিজে আবার সিস্টেমের মেম্বার, কিন্তু আউটের পরিচয় কি? এটা কি অবজেক্ট না ক্লাস? সিস্টেম ডট আউট মানে সিস্টেমের মেম্বার আবার আউট, কিন্তু আমরা তো অতদূর যাই নাই, আমরা তো এই প্রিন্টের ক্লায়েন্ট হিসাবে আউটের পরিচয় বের করতেছি, যে এটা অবজেক্ট না ক্লাস। কোডিং কনভেনশন কি বলে যে ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, তাহলে এটা বলতে পারতেছেন না কেন? তাহলে আউট কি অবজেক্ট। তাহলে আউট যদি অবজেক্ট হয় তাহলে আউটের একটা ক্লাস আছে, আসিফ যদি অবজেক্ট হয় আসিফের একটা ক্লাস আছে, সেটা স্টুডেন্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে। তাহলে আউটের অবজেক্ট ক্লাসটা কি? আউটের ক্লাসটা হচ্ছে, আমি যদি সিস্টেম ক্লাসটাই আগে দেখাই, সিস্টেম ক্লাসের আউট কি? সিস্টেম ক্লাসের সাপেক্ষে হোয়াট ইজ আউট, মানে এখন এটাকে কনসিডার করেন। তাহলে ডটের ডানে আউট আছে, তাহলে আউট একটা মেম্বার, আর ডটের বামে আছে ক্লায়েন্ট হুইচ ইজ ক্লাস। তাহলে আউট সিস্টেম ক্লাসের কি ফিল্ড না মেথড? হ্যাঁ, কিভাবে বলতেছেন সেটা? কেন বললেন সেটা? এখানে কি প্যারেন্থেসিস আছে? তাহলে মেথড বললেন কেন? তাহলে আউট সিস্টেম ক্লাসের ফিল্ড, কিন্তু আউট নিজেই আবার একটা অবজেক্ট। একটা ক্লাসের অবজেক্ট কি আরেকটা ক্লাসের ফিল্ড হতে পারে? এটা করছেন কখনো না করেন নাই?
এখানে যেটা দেখা যাচ্ছে যে আউট সিস্টেম ক্লাসের ফিল্ড, কিন্তু আউট নিজেই আবার অন্য একটা ক্লাসের অবজেক্ট। তাহলে আমরা কি বলতে চাচ্ছি এখানে, যে একটা ক্লাসের অবজেক্ট আর একটা ক্লাসের ফিল্ড হতে পারে কি, সেটাই তো এখানে হচ্ছে। বাট ক্যান ইট বি, আপনি করছেন এটা কখনো না করেন নাই? হ্যাঁ, করেন নাই। তাহলে ডেট অফ বার্থ কি একটা ফিল্ড না? তো ডেট অফ বার্থের পরিচয় কি? ইটস এ লোকাল ডেট অবজেক্ট। তাহলে করি নাই বলতেছেন কেন? তাহলে লোকাল ডেট কি ক্লাস না? তাহলে লোকাল ডেট ক্লাসের অবজেক্ট ডেট অফ বার্থ, এটা এমপ্লয়ি ক্লাসের ফিল্ড। করেন নাই কিভাবে? আপনার নেম কি? স্ট্রিং। তাহলে স্ট্রিং ক্লাসের অবজেক্ট আপনার স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। শুরু থেকেই করে আসছেন, করি নাই করি। তো সিস্টেম ক্লাসেও তাই, কিন্তু পার্থক্যটা হলো আপনার যে নেম, এটার ক্লায়েন্ট হবে আসিফ, কারণ নেম স্ট্যাটিক ফিল্ড না। কিন্তু প্যাসেঞ্জার ক্লাসের এই যে পাসপোর্ট নাম্বার ফিল্ড, ওইটার ক্লায়েন্ট হবে একটা প্যাসেঞ্জার, P1 ডট পাসপোর্ট নাম্বার বা P1 ডট এনআইডি। কিন্তু প্যাসেঞ্জার কাউন্ট তো স্ট্যাটিক ফিল্ড, তো ওইটা কিন্তু বলতে হবে যে প্যাসেঞ্জার ডট প্যাসেঞ্জার কাউন্ট। তো এই সিস্টেম ক্লাসের স্ট্যাটিক ফিল্ড হিসাবে আমরা যদি দেখি, ফিল্ড সামারিতে যদি যাই, এই যে প্রিন্ট স্ট্রিম ক্লাসের দুইটা অবজেক্ট, এরর আর আউট, এই যে স্ট্যাটিক ফিল্ড। আর ইনপুট স্ট্রিম ক্লাসের ইন, এই জন্য যেহেতু স্ট্যাটিক, এই জন্য ক্লায়েন্ট হবে ক্লাস সিস্টেম ডট আউট বা সিস্টেম ডট ইন বা সিস্টেম ডট এরর। তা আমরা বাকি দুইটা ইউজ করি নাই, আউটটা ইউজ করছি অনেকবার। ঠিক আছে, তাহলে আউটপুট কিন্তু প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট। তাহলে প্রিন্ট স্ট্রিম ক্লাসটাকে যদি আমরা দেখি, এই প্রিন্ট স্ট্রিম হচ্ছে আমার স্ট্রিম ক্লাস, এইটারই মেথড হচ্ছে প্রিন্ট। এই যে প্রিন্ট বা প্রিন্ট লাইন, এই প্রিন্ট স্ট্রিম ক্লাসের মেথড। তাহলে আমার কনসোল আইওর জন্য যে স্ট্রিম ক্লাস ইউজ হয় সেটা হচ্ছে প্রিন্ট স্ট্রিম। আর এই যে প্রিন্ট মেথডে আমি যে স্টুডেন্ট আইডিটা দিলাম, আমার ডেস্টিনেশন কি? ডিসপ্লে। তো ডিসপ্লেতে কি শো করবে সে? না, আইডি হিসাবে কি শো করে? আইডির ডিজিট গুলো প্রিন্ট করে কি সে ডিসপ্লেতে? ডিসপ্লেটাও কিন্তু প্রিন্টিং, রেন্ডারিং অন দা ডিসপ্লে। ওখানে কি ডিসপ্লে হয়? আমার ভ্যালুর ডিজিট গুলো। তাহলে আমার ইন্টিজারটা তো 1ও হইতে পারে, তাহলে আউটপুটে কয়টা ক্যারেক্টার শো করবে সে? যদি আমার ইন্টিজারটার ভ্যালু 1 হয়, তাহলে আমি মনিটরে কি দেখতে পাবো? 1। তাহলে মনিটরে কয়টা ক্যারেক্টার শেষ দেখাইলো? কয়টা ডিজিট দেখাইলো? একটা। তাহলে একটা ক্যারেক্টার সে পাঠাবে। তাহলে আমার মেমোরিতে কিন্তু 4 বাইট আছে, কিন্তু ডিসপ্লেতে গেল একটা ক্যারেক্টার, 1 বাইট। আর আইডিটা যদি আপনার আইডি হয়, তাহলে কয়টা ডিজিট সে শো করবে? তাহলে 7টা ক্যারেক্টার তাকে পাঠাইতে হবে। কত বাইট যাবে মেমোরিতে, এই মনিটরে? 7 বাইটস। কিন্তু আপনার কন্টেন্টে কয় বাইট আছে? ভেরিয়েবলে আপনার আইডি তো ইন্টিজার, 4 বাইট। তাহলে আপনার একটা 4 বাইট থেকে আউটপুটে একটা ডিজিট শো হবে নাকি 10টা ডিজিট শো হবে, এটা ডিপেন্ড করে ওই ইন্টিজারের ভ্যালুর উপর। তাহলে এটা তো অ্যাজ ইট ইজ ইন্টিজারের বাইট গুলো যদি ডিসপ্লেতে পাঠান, তাহলে আপনি 4টা ক্যারেক্টার দেখতে পাবেন। ওই বাইট গুলোর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কি হয় সেইটা, কিন্তু ওইটা ইন্টিজার ভ্যালু তো দেখতে পাবেন না। ইন্টিজার ভ্যালু দেখাইতে হইলে ওইটার যে ভ্যালু, তার ডিজিট গুলো আপনাকে দেখাইতে হবে। এখন সেম ইন্টিজার 32 বিট ইন্টিজার থেকে আপনার ডিজিট একটাও হইতে পারে, 10টাও হইতে পারে, ডিপেন্ডস অন দ্য ভ্যালু ইটসেলফ। তাইলে আপনাকে অ্যাকর্ডিংলি আউটপুটে একটা একটা ডিজিট ক্যারেক্টার অথবা 10টা ডিজিট ক্যারেক্টার ইন বিটুইন। তাহলে এটা কে করবে? তার মানে আমার এই ভেরিয়েবলের মেমোরির কন্টেন্ট ডাইরেক্ট আমি ডিসপ্লেতে পাঠাইতে পারবো না। আমাকে দেখতে হবে যে এই ভ্যালুটার, নিউমেরিক ভ্যালুটার ডিজিট কি হয়, সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি ডিজিটগুলোকে পাঠাবো। তাহলে একটা ডিজিট হলে একটা বাইট, একটা ক্যারেক্টার বাইট যাবে ওই ডিজিটের ক্যারেক্টার, 10 ডিজিট হলে 10টা ক্যারেক্টার যাবে। দ্যাট ইজ ওয়াই ইউ নিড স্ট্রিম।
তাহলে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমি যে স্টুড আইডিটা দিলাম এই 4 বাইট কোথায় ঢুকবে আগে? এই আউটের ফিল্ডে ঢুকবে। তারপরে প্রিন্ট মেথড এই এই ভ্যালুটাকে অ্যানালাইসিস করবে, করে দেখবে যে এটা নিউমেরিক ভ্যালু থেকে কয়টা ডিজিট হয়, তারপরে সেই ডিজিটগুলোর বাইটগুলো সে ডিসপ্লেতে পাঠাবে। বুঝতে পারছেন? তো এখন আসেন আমরা যে ফাইল স্ট্রিম নিয়ে যখন কথা বলবো, যে তাইলে আমরা ফাইল হ্যান্ডলিং নিয়ে যখন কথা বলবো, উই আর টকিং অ্যাবাউট ফাইল আইও, নট এনি আদার টাইপ অফ আইও, নট কনসোল আইও, ওকে, নট ডেটাবেস আইও, নট নেটওয়ার্ক আইও, বাট ফাইল আইও, কারণ আমাদের কোর্সের ফোকাস হচ্ছে সেটি। তো ফাইল আইওতে যাওয়ার আগে হোয়াট আর দ্য স্ট্রিমস অ্যাভেলেবল? নাও স্ট্রিম ক্লাস কিন্তু একটা না, দেয়ার আর টেন্স অফ স্ট্রিম ক্লাসেস অ্যাভেলেবল। স্ট্রিম ক্লাসগুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে, হোয়াট টাইপ অফ ফাইল, হাউ দ্য ডেটা আর রিসিভড, ওকে, ইত্যাদি। এর উপর বেস করে উই উইল চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিম ক্লাস। সেইখানে যাওয়ার আগে we need to understand the difference between text file and binary file. Now, can you tell me what is text file? বলেন, what is a text file? টেক্সট ফাইল কাকে বলি? বলেন। টেক্সট ফাইল যে না, ফাইলের কথা বলছি। আচ্ছা, টেক্সট ফাইলের উদাহরণ তো যেমন যে নোটপ্যাড ডট টিএক্সটি, এটা কি টেক্সট ফাইল? এটা টেক্সট ফাইল। তাহলে টেক্সট ফাইলের ক্যারেক্টারিস্টিক্স কি? হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ টেক্সট ফাইল? হ্যাঁ, না, সেটাকে ইমেজ, অডিও, ভিডিও, কি? টেক্সট উইচ ইজ হিউম্যান রিডেবল ক্যারেক্টার্স। সো তাহলে টেক্সট ফাইলে যেটা থাকে, কন্টেন্ট ইজ হিউম্যান রিডেবল নোন ক্যারেক্টার্স, যেটা একটা টেক্সট এডিটর দিয়ে আমরা রিড করতে পারি। ওকে, তাহলে কন্টেন্ট ইজ known characters, human readable known characters using a text editor. It contains human readable characters, contains binary bits of character code. তার মানে অ্যাকচুয়ালি কিন্তু টেক্সট ফাইলেও আপনার বাইনারি স্টোর হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর কোড। তো অনেকে বলে টেক্সট ফাইলে টেক্সট থাকে, বাইনারি ফাইলে 0-1 থাকে। এই কথাটা কনফিউজিং একটা কথা, একটা মিসলিডিং স্টেটমেন্ট, কারণ সব ফাইলেই বাইনারি, হার্ডওয়্যারে গিয়ে তো বাইনারি স্টোর হচ্ছে। তাইলে এখানে আমার ওই যদি অ্যাসকি কোড ইউজ করি, তাহলে অ্যাসকি ক্যারেক্টারের যে কোড সেগুলো স্টোর হবে, তার বাইনারি যেগুলো সেগুলো স্টোর হবে। ওই যে আমরা দেখলাম 65 এর বাইনারি এবিসিডি, তাই না? ইউনিকোড হলে ওই বাইটগুলোর ক্যারেক্টারের যে কোড আছে 2 বাইট করে, সেই 2 বাইটের যে বাইনারি হয় সেগুলো স্টোর হবে। তো টেক্সট ফাইলেও কিন্তু বাইনারি স্টোর হচ্ছে, বাট এখানে যেটা হচ্ছে যে এই বাইটগুলোকে সে এক একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে অ্যাসকি কোডের ক্ষেত্রে, আর ইডি কোডের ক্ষেত্রে এভরি 2 বাইটকে সে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে। সো এনি টেক্সট এডিটর will pick the content of the byte and it will show the corresponding character. So, and those are all human readable characters. তাহলে এক্সটেনশন কি হতে পারে টেক্সট ফাইলের, বলেন তো? এক্সাম্পল এক্সটেনশন, এই যে আমরা এখন যে ফাইলটাতে আছি, এটা কি টেক্সট ফাইল? What are the content here? All human readable characters, কিবোর্ডে যা আছে, তাই না? তাহলে এটার এক্সটেনশন কি? এই ফাইলটার এক্সটেনশন কি?
এই ফাইলটার এক্সটেনশন কি আসছে, যে নোটপ্যাড ফাইলটার এক্সটেনশন কি? নোটপ্যাডের এক্সটেনশন কি? টেক্সট ফাইল, কিন্তু এক্সটেনশন আছে না একটা, টিএক্সটি। হ্যাঁ, আর কি হতে পারে টেক্সট ফাইল এক্সটেনশন টিএক্সটি ছাড়া? পিডিএফ ক্যান কন্টেন আদার দেন টেক্সট। পিডিএফ এ একটা চার্টও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তাহলে ইটস নট অনলি ক্যারেক্টার্স। টেক্সট ফাইল ক্যান কন্টেন অনলি হিউম্যান রিডেবল ক্যারেক্টার্স। হ্যাঁ, ওয়ার্ডেও কিন্তু টেক্সটের পাশাপাশি আপনি চার্ট, অ্যানিমেশন এগুলো। তো ওইটাই তো উনি বললেন ওয়ার্ড ফাইল, কিন্তু ওয়ার্ড ফাইল ডাজ নট কন্টেন অনলি টেক্সট। আপনি চাইলে ওখানে চার্ট ঢুকাইতে পারেন, ইমেজ ঢুকাইতে পারেন, টেবিল ঢুকাইতে পারেন। তাহলে the bytes are not, each and every bytes does not represent character, not necessarily, কাজে ওটাকে বলা যাবে না টেক্সট ফাইল। ওকে, তাহলে পসিবল এক্সটেনশন হচ্ছে এই যে আপনার যে কোডিং, যেগুলো তো সব হিউম্যান রিডেবল টেক্সট, ডট পাইথন, ডট জাভা, ইভেন যেগুলো আপনার স্ক্রিপ্ট, এফএক্সএমএল, এইচটিএমএল, তাই না? তাইলে আপনার এগুলো হচ্ছে টেক্সট ফাইল। বাইনারি ফাইল কি? বাইনারি ফাইল হলো যে কন্টেন্টস বাইনারি বিটস অফ এনিথিং। তাহলে বিটস গুলো ইন্ডিভিজুয়ালি কোনো ডাটা টাইপ রিপ্রেজেন্ট করে না। ওকে, সো যেমন বাইটস প্রডিউস বাই অডিও ভিডিও কোডেক্স, তাহলে অডিও ফাইল, ভিডিও ফাইল। বাইটস অফ পিক্সেল ভ্যালু অফ অ্যান ইমেজ। ওকে, বাইটস অফ এ ক্লাস ইনস্ট্যান্স। তা আপনার প্রোডাক্ট একটা ক্লাস, এই ক্লাসের অবজেক্ট P1, এটা কি ক্যারেক্টার? এই P1 কি ফুল অফ ক্যারেক্টার্স? নো, এখানে বিভিন্ন ধরনের ফিল্ডের কম্বিনেশন। তাহলে P1 এর বাইটস গুলোকে তো আমরা বলতে পারবো না যে সিরিজ অফ ক্যারেক্টার্স। তাহলে আপনার যে ক্লাস ইনস্ট্যান্স, এটাও কিন্তু বাইনারি ফাইলে থাকবে। ওকে, আপনি যখন একটা সফটওয়্যার ইনস্টল করেন, ওই সফটওয়্যারটার যে মেমোরি, ওইটাও তো টেক্সট ফাইল না, তাই না? তাহলে আপনার একটা exe ফাইলের যে বাইটস, দে আর নট ক্যারেক্টার্স, পিডিএফ। ওকে, তাহলে এক্সাম্পল হলো যেমন ধরেন ডট জেপিজি, এমপি3, ওকে, ইত্যাদি। তো এগুলোর জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, নোন অ্যাপ্লিকেশন। ওকে, নোন অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আপনি যখনই একটা এমপি3, এমকেভি অথবা মুভ ফাইল ইউজ করবেন, তখন আপনি জানেন যে আপনাকে একটা মিডিয়া প্লেয়ার ইউজ করতে হবে। একটা জেপিজে, পিএনজি ফাইল যখন থাকবে, আপনি জানেন যে একটা ইমেজ ভিউয়ার ইউজ করতে হবে অথবা ইমেজ এডিটর। পিডিএফ, ডট পিডিএফ ফাইলে পিডিএফ ভিউয়ার অথবা পিডিএফ এডিটর ইউজ করতে হবে, সেটা যে কোম্পানিরই করেন। তাহলে এগুলো নন অ্যাপ্লিকেশন স্পেসিফিক। আর ডট বিন হচ্ছে জেনেরিক বাইনারি ফাইল হোয়ার নো স্পেসিফিক অ্যাপ্লিকেশন, ওকে, অ্যাপ্লিকেশন ইজ টাইড টু দ্য এক্সটেনশন। তার মানে এটা জেনেরিক, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনেই ডট বিন দেখে বোঝা যাবে না যে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, কিন্তু ডট পিডিএফ দেখলে আমি জানি কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে। তাহলে ডট বিন হচ্ছে আপনি নিজে যখন অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনার বাইনারি ফাইলগুলো আপনি ডট বিন দিয়ে করবেন। ওকে, তাহলে আমাদের যে প্রজেক্ট, এটার অ্যাপ্লিকেশন ডাটা কি টেক্সট ফাইল হবে না বাইনারি ফাইল হবে? এটার অ্যান্সার দিতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন ডাটাটা কি। আর দ্য ক্যারেক্টার্স? হ্যাঁ, কেন? আপনার অ্যাপ্লিকেশন ডাটা কি সেটা বলেন আগে। আইরাস আপনার টপিক, হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশন ডেটা ফর আইরাস? What is application data? Data generated from day-to-day activities of the application, যেটা আমাকে প্রিজার্ভ করতে হবে। তাহলে আইরাসের অ্যাপ্লিকেশন ডেটা কি হতে পারে? স্টুডেন্ট ইনফরমেশন, ফ্যাকাল্টি ইনফরমেশন, কোর্স ইনফরমেশন, অফার্ড কোর্স ইনফরমেশন, ক্লাসরুম ইনফরমেশন, গ্রেড ইনফরমেশন, তাই না? তো এগুলো কি? এগুলো হচ্ছে আপনার মডেল ক্লাস ইনস্ট্যান্স।
তাহলে আপনি ক্লাস ডায়াগ্রামে আপনি 25টা বক্স বানাইছেন, এর মধ্যে হয়তো একটা দুইটা ইন্টারফেস, একটা দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওগুলো তো আর নিউ হবে না। ধরেন 20টা আপনার ফুললি ইমপ্লিমেন্টেড নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে ওগুলো নিউ হবে, এবং ওই অবজেক্টগুলোই তো আপনার অ্যাপ্লিকেশন ডেটা। তা আপনি যখন একটা বই বড় করবেন আইরাস এর থ্রুতে, তখন একটা বরড বুক ক্লাসের অবজেক্ট তৈরি হবে। তো বরড বুক ইজ এ অ্যাসোসিয়েশন ক্লাস, যে স্টুডেন্ট বরোস বুক, তাহলে স্টুডেন্ট আর বুকের মধ্যে একটা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন হচ্ছে। তো সেই অ্যাসোসিয়েশন থেকে যে বুক বরোইং ডেটা, সেটা আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন ক্লাস দিয়ে, বরড বুক, যেখানে স্টুডেন্ট আইডি, বুক আইডি, ফর্ম ফিল্ড। তাহলে যখনই আপনি একটা বই বড় করবেন, তখন একটা বরড বুক ক্লাসের অবজেক্ট তৈরি হবে। যখন একজন নতুন এমপ্লয়ি জয়েন করবে, তখন তার টাইপের একটা অবজেক্ট তৈরি হবে। তা এগুলোই তো অ্যাপ্লিকেশন ডেটা। সো ইওর অ্যাপ্লিকেশন ডেটা আর ক্লাস ইনস্ট্যান্স। তাহলে আপনার জন্য বাইনারি ফাইল। তাহলে আপনার যদি স্টুডেন্ট একটা মডেল ক্লাস হয়, তাহলে স্টুডেন্ট ডট বিন, প্রোডাক্ট একটা মডেল ক্লাস হয়, প্রোডাক্ট ডট বিন। তাহলে এইভাবে আপনার যে কয়টা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে কয়টা বিন ফাইল। তাহলে আপনার 99% ফাইলই কিন্তু বাইনারি ফাইল। Now, can there be text file in your project? যেখানে কন্টেন্ট হচ্ছে অল ক্যারেক্টার্স, কিরকম উদাহরণ দেন? না না না, আপনার ডাটার এক্সাম্পল দেন যেখানে ডাটা ইজ দ্য অল ক্যারেক্টার্স। স্টুডেন্ট আইডি তো আপনার অ্যাপ্লিকেশন ডাটা না, স্টুডেন্ট অবজেক্ট আপনার অ্যাপ্লিকেশন ডেটা। আর স্টুডেন্ট আইডি তো ক্যারেক্টার কোথায়, এটা ইন্টিজার। আর আপনি অ্যাপ্লিকেশন ডাটা তো রিপ্রেজেন্ট করতেছেন মডেল ক্লাসের অবজেক্ট দিয়ে। তাহলে কোন মডেল ক্লাস অবজেক্টের, ওই অবজেক্টের সবগুলো বাইটি ক্যারেক্টার? এটা তো না। তাহলে আপনার মডেল ক্লাসের অবজেক্টগুলো বাইনারি ফাইলই রাখতে হবে। সো আপনার এমপ্লয়ি একটা মডেল ক্লাস হইলে এমপ্লয়ি ডট বিন, আপনার কাস্টমার একটা মডেল ক্লাস হলে কাস্টমার ডট বিন, আপনার ইনভয়েস একটা মডেল ক্লাস হলে ইনভয়েস ডট বিন। তো এই বাইনারি ফাইলগুলো তো আপনার থাকবেই। প্রশ্নটা ছিল যে এগুলোর পাশাপাশি কোনো টেক্সট ফাইল থাকতে পারে কিনা আমার প্রজেক্টে। Can there be any possibility of having text file as well side by side all the binary files? এটা কি হতে পারে? হতে পারে। যেমন ধরেন আপনার যদি টেক্সচুয়াল ডেসক্রিপটিভ ইনফরমেশন থাকে, যেটা আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি থেকে জেনারেট হচ্ছে না অ্যাজ এ মডেল ক্লাস, কিন্তু সাম ডেসক্রিপটিভ ইনফরমেশন, যেমন অ্যাবাউট দ্য কোম্পানি, frequently asked questions, fact, user manual. User manual কি? Description of text, installation guide, read me fast. তো এগুলো কি? এগুলো টেক্সচুয়াল কন্টেন্ট না? তো এগুলো তো অ্যাপ্লিকেশন ডাটা না, যে ডে টু ডে অপারেশন থেকে এই ডাটাগুলো তৈরি হচ্ছে, তা তো না। তাহলে এই ধরনের কিছু ফাইল আপনি দুই একটা রাখতে পারেন, কিন্তু আপনার মডেল ক্লাসের অবজেক্ট আপনি টেক্সট ফাইলে রাখলে আপনি মার্ক পাবেন না। মডেল ক্লাসের অবজেক্ট আপনাকে বাইনারি ফাইলেই রাখতে হবে। ঠিক আছে? এখন আমরা দেখব যে তাইলে আমাদের কি ধরনের স্ট্রিম ইউজ করতে হবে। কনসোলে তো আমরা একটা দেখলাম যে আউট হচ্ছে প্রিন্ট স্ট্রিম আর সিস্টেম ডট ইন, ইন হচ্ছে ইনপুট স্ট্রিম। ওই দুটো হচ্ছে কনসোলের জন্য। বাট উই আর নট কনসার্ন অ্যাবাউট কনসোল আই, নাও উই আর ফোকাসিং অন ফাইল আই। তাহলে ফাইল আইয়ের জন্য আমাকে কোন ক্লাসগুলো ইউজ করতে হবে? ওকে, তাহলে এখন দেখেন, আমি যদি এমন কোনো কন্টেন্ট থাকে যেটা র বাইটস, তাহলে আমি রাইটিং এর জন্য ওই যেখানে ছিল প্রিন্ট স্ট্রিম, এখানে ফাইল আউটপুট স্ট্রিম। আর ফাইল থেকে যদি রিড করতে, যেমন আপনার একটা এডুটেইনমেন্ট অ্যাপ যেখানে বাচ্চাদের আপনি ড্রয়িং করতে দিচ্ছেন, এফএক্সএমএল এ কিন্তু ড্রয়িংও করা যায়, আমরা যদিও সেটা কভার করি নাই, বাট ইট ক্যান বি। তাহলে ওরকম যদি থাকে, তখন আপনি একটা সেভ বাটন রাখলে একটা ইমেজ ফাইল তৈরি হবে। তো বাইটস গুলো কি? তখন পিক্সেল ভ্যালু। তো তখন আপনার র বাইটস,
তখন আপনি ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করবেন। বা একটা পিডিএফ ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি ফিল্টার করে একটা টেবিল লোড করছেন, তাইলে এই কোয়ারির যে আউটপুট এটাকে আপনি পিডিএফ এ সেভ করে কাউকে ইমেইলে পাঠাতে পারেন। তো তখন ইউ ক্যান কনভার্ট টু এক্সপোর্ট টু পিডিএফ একটা বাটন রাখছেন, তাহলে আপনার টেবিলের কন্টেন্টটা পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। তাহলে পিডিএফ ইজ র বাইটস, পিডিএফ এর বাইটস গুলো তো ক্যারেক্টার না, তো তখন আপনি সরাসরি ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট টেক্সট ফাইল, তাহলে ক্রিয়েট করার জন্য বা রাইটিং এর জন্য ফাইল রাইটার, রিড করার জন্য ফাইল রিডার, আমরা স্ক্যানার দিয়েও রিড করতে পারি। কিবোর্ড থেকে স্ক্যানার ইউজ করলে স্ক্যানারের সোর্স হিসাবে স্ট্রিমটা পাঠাবো system.in। ফাইল থেকে যদি স্ক্যান করতে চাই তাহলে স্ক্যানারের কনস্ট্রাক্টর আমরা ফাইলটাই পাঠাই দিব, অথবা স্ট্রিমটাও ইউজ করতে পারি ফাইল রিডার। ডাটা স্ট্রিম আমার যদি নোন ডাটা টাইপস ইনক্লুডিং র্যাপার অ্যান্ড স্ট্রিং, এগুলো যদি আমি রিড রাইট করতে চাই ফাইলে, তাহলে আমি ডাটা স্ট্রিম ইউজ করবো, ডাটা আউটপুট স্ট্রিম অথবা ডাটা ইনপুট স্ট্রিম। আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবজেক্ট স্ট্রিম, কারণ আমাদের অ্যাপ্লিকেশন ডাটা মোস্টলি ক্লাস ইনস্ট্যান্স। তাহলে আমরা আমাদের অবজেক্টগুলোকে ফাইলে ডাম্প করার জন্য স্ট্রিম হিসাবে মাঝখানে অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করবো, আর ফাইল থেকে অ্যারে লিস্টে বা র্যামে অবজেক্ট রিট্রিভ করার জন্য মাঝখানে স্ট্রিম হিসাবে অবজেক্ট ইনপুট স্ট্রিম ইউজ করবো। বোঝা গেল? ওকে, তাহলে এখন আমরা একটা টেস্ট করব। আমাদের 15 মিনিট আছে, 15 মিনিট এটা হয়ে যাবে। সো লেটস ডু দ্যাট। তাহলে আপনাদের ছিল এয়ারলাইন্স অপারেশন সেকশন 7। ওকে, এটা রান তো করে নাকি? হ্যাঁ, কোনো এরর দেখা যাচ্ছে না, রান করে। তাইলে এখন আমরা নন ইউজারে একটা ক্লাস আছে, ধরেন এয়ারক্রাফট। ওকে, এখানে আমরা ফিল্ড যদি দিতে পারি, ধরেন এয়ারক্রাফটের মডেল, এটা কি লিখবো এখানে বলেন? মডেল হচ্ছে ফিল্ডের নাম, তাহলে কি লিখতে হবে বলেন? পাবলিক কমপ্লিট করেন। যেমন এয়ারবাস A320 নিও, এটা একটা মডেল, বা বোয়িং 777 ম্যাক্স, তাহলে এটা একটা ফিল্ড। তাহলে আমি এটাকে ডিক্লেয়ার করবো কিভাবে বলেন? আমি শুরু করলাম, কমপ্লিট করেন। হ্যাঁ, তো কি লিখবো এখন? স্ট্রিং। ওকে, তারপর মডেল। এটা কি ঠিক আছে? ঠিক নাই। ওয়াই ইট ইজ পাবলিক? এগুলো তো এখন আপনাকে বলতে পারতে হবে। ফিল্ড কেন আপনি পাবলিক করবেন? প্রাইভেট করবেন, আর যদি এটার এক্সটেনশন হওয়ার পসিবিলিটি থাকে তাহলে প্রোটেক্টেড করবেন। অ্যাটলিস্ট প্রাইভেট করবেন। নাও ইজ ইট ওকে? এখন এয়ারক্রাফটের মডেল চেঞ্জ করা যায়? যায় নাকি যায় না? যায়। আমি কি একটা বিমান কিনলাম এয়ারবাস, বলতে পারবো যে এটা এখন 777? বলা যাবে? এই 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 ল্যাপটপের মডেল কি চেঞ্জ করা যাবে? তাইলে এটা আপনি যদি অ্যাবসলিউটলি কারেক্ট করতে চান, ইট হ্যাজ টু বি ফাইনাল। এরর দিচ্ছে কেন? কারণ ওই যে কনস্ট্রাক্টর ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, ফাইনালে তো ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হয় ম্যান্ডেটরি। তো যেহেতু কনস্ট্রাক্টর এখন আমরা বানাই নাই, ওই জন্য দিচ্ছি। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার, হোয়াট অ্যাবাউট রেজিস্ট্রেশন নাম্বার? দ্যাট অলসো শুড বি ফাইনাল। একটা এয়ারক্রাফটের রেজিস্ট্রেশন নাম্বার তো চেঞ্জ করা যায় না, তো সেটা আপনি যদি নাম্বার হয় তাহলে ইন্টিজার বা লং দিতে পারেন। নাও লেটস সে সিট ক্যাপাসিটি, এটা কি হবে? এটা ফাইনাল হবে না কেন? সিট ক্যাপাসিটি ক্যান বি চেঞ্জড। আপনি নতুন বিমান কিনছেন, ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস সব আছে, বিমান হয়ে গেছে 20 বছরের পুরান, এখন এইটাতে ফার্স্ট ক্লাস দিলে প্যাসেঞ্জার যাবে না, ব্যাড রিভিউ হবে। তা আপনি এখন ফার্স্ট ক্লাস সিটগুলোকে বিজনেস ক্লাসে কনভার্ট করে ফেললেন, আর বিজনেস ক্লাসের সিটগুলোকে ইকোনমিতে কনভার্ট করে ফেললেন, অথবা সবই ফুল ইকোনমিতে কনভার্ট করে ফেললেন। সো নাম্বার অফ সিট ক্যান ভ্যারি ওভার দ্য টাইম।
তাহলে এটা ফাইনাল হবে না। তাহলে এখন আমরা কনস্ট্রাক্টর, এখন যেহেতু ফাইনাল ফিল্ড আছে, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর মিনিংলেস। আমরা টেকনিক্যালি বানাইতে পারি কিন্তু এটা ইলজিক্যাল, আমরা এটা বানাবো না। আমরা এখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাবো। এই যে বানাইলাম, ইটস গন। ওকে, এখন আমরা ডেটা সেটার টু স্ট্রিংও বানাই ফেলি। গেটার এন্ড সেটার তিনটাই সিলেক্ট করলাম, কিন্তু সেটার হবে একটা, কারণ দুটো ফাইনাল, আর গেটার হবে তিনটারই। ওকে, তাহলে আমার তিনটা গেটার আর একটা সেটার চলে আসলো। and let's build the toString. ওকে, তো এই হচ্ছে আমার মডেল ক্লাস। এখন এইটাকে আমি ফাইলে রাইট করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো যে টেক্সট ফাইলে কিভাবে রাইট করতে হয়। বাট অ্যাকচুয়ালি এটা তো ক্লাসের অবজেক্ট, এটা টেক্সট ফাইলে আপনি কখনোই রাইট করবেন না, বাইনারি ফাইলে। কিন্তু আমরা টেক্সট ফাইলে কিভাবে কন্টেন্ট একটা টেক্সট দিতে হয় এটা শেখার জন্য এটা আমরা টেক্সট ফাইলেও রাখবো, বাইনারি ফাইলেও রাখবো। কিন্তু টেক্সট ফাইলে আপনি ওই ধরনের কন্টেন্টই রাখবেন যেগুলো ডেসক্রিপটিভ টেক্সট, যেমন অ্যাবাউট, ফ্যাক্ট, রিডমি, এই টাইপের ডাটা। এখন আমরা ওই যে স্ট্রিংটাকে এই টেক্সট ফাইলে রাখবো। ওকে, জাস্ট টু সি হাউ টেক্সট ফাইল ওয়ার্কস। এখন এইটাকে যদি আমি এখন কাজ করাইতে চাই, তাহলে আমাকে একটা এফএক্সএমএল বানাইতে হবে, এয়ারক্রাফটের ইনপুট নিতে হবে, তাই না? তা আমার তো সময় নাই, সময় আছে 10 মিনিট। তাহলে আমি এই হ্যালো অ্যাপ্লিকেশনে গিয়ে ফেক ভ্যালু দিয়ে কনস্ট্রাক্টরে আমি অবজেক্ট বানাই ফেলি, সো দ্যাট আই ক্যান টেস্ট ইট। ওকে, মেইন মেথডে যদি করি, সো তাহলে এয়ারক্রাফট A1 equal to new aircraft। আচ্ছা, প্রথমে এটা ইম্পোর্ট করতে হবে, যেহেতু অন্য প্যাকেজ আছে। এখন কনস্ট্রাক্টরের সিকোয়েন্স কি, প্রথমটা কি ছিল? মডেল, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপাসিটি। তাহলে এই সিকোয়েন্সই দিতে হবে। তাহলে মডেল, যেহেতু জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই ওই জন্যই শেয়ার দিচ্ছে। তাহলে মডেল আমি বললাম যে এয়ারবাস A320 নিও। তারপরে কি ছিল? রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে ছিল ক্যাপাসিটি, লেটস সে 185। তাহলে এটা হচ্ছে আমার এয়ারক্রাফট 1 A1। এখন আমি আরেকটা বানাই A2, লেটস সে বোয়িং 777 ম্যাক্স, 737 ম্যাক্স। ক্যাপাসিটি লেটস সে 175। এখন টেক্সট ফাইলে তো অবজেক্ট রাখা যাবে না, টেক্সট ফাইলে রাখতে হবে টেক্সট। তাহলে এই অবজেক্টকে টেক্সট ফাইলে রাখলে আমি কি রাখবো? টু স্ট্রিং, তাই না? এখন কথা হলো যে টু স্ট্রিং যদি রাখি, নাও শুড দিস বি পার্ট অফ মাই ফাইল? এখন এইটা যদি ফাইলে রাখি, আই এম স্টোরিং দ্য প্রম্পট অলসো। ওই যে মডেল ইকুয়াল টু, রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, সিট ক্যাপাসিটি ইকুয়াল টু, এগুলো তো আমার ডাটা না, এগুলো আমি ভিজুয়ালি যখন দেখাবো তখন প্রম্পট হিসাবে ইউজ করি অ্যাজ পার্ট অফ দ্য টু স্ট্রিং। কিন্তু ফাইলে যখন রাখবো এগুলো কেন রাখবো, তাই না? বুঝেন নাই? বুঝতে পারছেন না বুঝেন নাই? ওকে, এখানে দেখেন, তাহলে এইটা আগে আমরা করে আসি। তা এখন আমি যদি এটাকে ফাইলে রাইট করতে চাই, আমাকে ট্রাই ব্লক ইউজ করতে হবে। এটা তো আমরা জানি, জানি না? ফাইল হ্যান্ডলিং এ ট্রাই ক্যাচ ইউজ করতে হয়, বলছি না আপনাদের? কথা বলেন। ওই যে হাউ অ্যাপ্লিকেশন, ওই যে সিন সুইচিং এর সময় তো এটা দেখানো হয়েছে আপনাদের, যে আমি যে নেক্সট ভিউ অন অ্যাকশনে গিয়ে দেখাইছি না, যে আর একটা উইন্ডোতে যখন লোড করতেছি নেক্সট এফএক্স। আপনি ছিলেন না, এই কথা বললে তো লাভ নাই, করানো হয়েছে তো, তাই না? তো তাইলে এটা আপনারা দেখছেন অলরেডি। তো তাইলে আমার ওই যে সিন সুইচিং এর যে কোডটা আমরা ট্রাই ব্লকে রেখেছিলাম, খেয়াল আছে? ছিলেন কে? ছিলেন, হ্যাঁ, ওকে।
ট্রাই ব্লকে দিয়ে দিলাম। এখন আমার কোন স্ট্রিমটা ইউজ করতে হবে বলেন? আমি কি রাইট করব না রিড করব? রাইট করলে কোন স্ট্রিমটা ইউজ করতে হবে? অবজেক্ট আউটপুট স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম, ফাইল রাইটার, ফাইল আউটপুট স্ট্রিম। কেন? টেক্সট ফাইল তো টেক্সট ফাইল আমি ক্যারেক্টার তাহলে ফাইল রাইটার। তাহলে আমাকে এখানে একটা ফাইল রাইটার নিতে হবে। ফাইল রাইটার fw equal to new file writer। ফাইল রাইটারের কনস্ট্রাক্টর আমি ফাইলের নাম দিয়ে দিব, লেটস সে aircraft.txt। So I have to import file writer, হয়ে গেল। এখন আমার কাজ কি? fw ওই যে out.print, ওখানে মেথডের নাম ছিল প্রিন্ট, এখানে মেথডের নাম রাইট। তাহলে ওটা ছিল out.print, এটা হবে আবার out.write। হ্যাঁ, k.write, who.write, আবার বলে আউট। এখানে কি অবজেক্টের নাম কি? আপনার ওই প্রিন্ট স্ট্রিমের অবজেক্টের নাম ছিল আউট। তা আপনার এখানে অবজেক্টের নাম কি? স্ট্রিমের অবজেক্টের নাম কি? স্ট্রিম ক্লাস কোনটা এখানে? ফাইল রাইটার। অবজেক্টের নাম কি? ওটা ক্লাসের নাম। স্ট্রিম অবজেক্টের নাম কি এখানে? রাইট তো মেথডের নাম। অবজেক্টের নাম কি? আপনার চোখের সামনেই তো আছে। স্টুডেন্ট আসিফ, অবজেক্টের নাম কি? স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, fw। তাহলে fw ডট রাইট। এখানে আমাকে তো টেক্সট দিতে হবে, তাহলে টেক্সটটা কি হবে? না না, কন্টেন্ট। আমি তো রাইট করতেছি, তা আমি কি রাইট করতে চাই? এয়ারক্রাফট ইনফরমেশন। তাহলে এখানে কি দিব? a1.toString। এখন এটা কাজ করবে ঠিকই, কিন্তু প্রম্পট গুলো তো রাইট হবে, কারণ toString তো আমাকে প্রম্পট সহ স্ট্রিং রিটার্ন করে। তা আমি কি প্রম্পট কি আমার অ্যাপ্লিকেশন ডেটা, নাকি এই ফিল্ডের ভ্যালুগুলো অ্যাপ্লিকেশন ডেটা? কোনটা? আমার ডাটা কি আসলে? মডেল এয়ারবাস A320 নিও, এটা মডেলের ভ্যালু। রেজিস্ট্রেশন নাম্বার এত, আমার সিট ক্যাপাসিটি 185, এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ডেটা। এই মডেল ইকুয়াল টু রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, এইটা কেন আমার ফাইলের ডাটাবেজে স্টোর হবে? এটা তো আমি ইউজারকে বোঝার জন্য দেখাই। তাহলে ভিজুয়ালি যখন আমি আউটপুট দেখাবো তখন এই toStringটা প্রম্পট সহ লাগবে, কিন্তু ফাইলে আমি প্রম্পট কেন স্টোর করব? তাহলে এটা প্রম্পট ফেলে দিতে হবে। কিন্তু প্রম্পট যদি ফেলে দেই তাহলে তো আবার ভিজুয়ালি দেখাইতে গেলে ইউজার বুঝবে না কোনটার ভ্যালুটা কি। তাহলে আমার এখন toString আমি ওভারলোড করব, যেটা আপনাদের এক্সামে ছিল কুইজে, যে toString ওভারলোডও করা যায়। তাহলে ওভারলোড করলে প্যারামিটার আলাদা হবে। সো লেটস সে একটা স্ট্রিং দিয়ে দিলাম, স্ট্রিং str, যদি এটা কোনো ইউজ নাই, তাহলে কিন্তু এখন ওভারলোড হয়ে গেল। এই জিরো প্যারামিটার toString আপনি ইনহেরিট করছেন অবজেক্ট থেকে, সেটাকে ওভাররাইট করছেন। আর ওয়ান প্যারামিটার toString ইনহেরিট হয় নাই, সেটা একটা নতুন ওভারলোডেড ভার্সন হিসাবে আসলো। তো এইখানে আমি প্রম্পট রাখবো না, শুধু ফিল্ড ভ্যালুগুলো রাখবো। তাইলে এইটা প্লাস এইটা প্লাস এইটা। তো এই হচ্ছে আমার। কিন্তু কথা হলো যে ফাইলে যখন এটা রাইট হবে গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে তো আপনি আবার চোখে নোটপ্যাডে খুললে বুঝবেন না কতটুকু কি। তাইলে আপনি মাঝখানে কমা বসায় দিতে পারেন, তাইলে কমা প্লাস। তাহলে কিন্তু এই যে প্রম্পটটা আপনার খামাখা ডাটাবেজে জায়গা নষ্ট হইল না, এবং যাতে দুইটাই থাকে এই জন্য আপনি এটাকে ওভারলোড করছেন। এখানে একটা স্ট্রিং পাঠাইলে এই ভার্সনটা কাজ করবে। তাহলে আমি এখানে একটা স্ট্রিং পাঠাই দিতে পারি। যে কি পাঠাইতে পারি? লেটস সে এনিথিং, ডাজন্ট ম্যাটার, উইদাউট প্রম্পট। তাহলে একই জিনিস আমি এটুর জন্য করব। তাইলে কিন্তু আমার ফাইলে এখন রাইট হয়ে যাবে। এখন এই যে ফাইলটা যে আমি ওপেন করছি এই যে কনস্ট্রাক্টরে দিয়ে, এটা কিন্তু ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে নোটপ্যাড যখন এটাকে ওপেন করবে, নোটপ্যাডও কিন্তু একটা স্ট্রিম ইউজ করবে ফাইলটা ওপেন করার জন্য, কিন্তু নোটপ্যাড উইল ফেল টু ওপেন দ্যাট ফাইল।
ওকে, দেখাই আপনাকে। তাহলে আমি যদি এখন প্রজেক্ট ফোল্ডারে যাই, আপনাদেরটা কি সেকশন 7 এয়ারলাইন্স অপারেশন, তো এখানে কি এয়ারক্রাফট ডট টিএক্সটি নামে কোনো ফাইল আছে? নাই। এখন এটা তো স্টার্ট মেথড, মেইন মেথডে দিচ্ছি, তার মানে প্লে করলেই এটা কাজ করবে, কারণ এটাই স্টার্টিং কোড। তাহলে আমি যদি এখন প্লে দিই, আমি কিন্তু স্ট্রিম ক্লোজ করি নাই, তো প্লে দিলাম, আমি দেখতে পাচ্ছি যে আমার এটা প্লে হয়ে গেলে, এই যে প্লে হইলো, এই যে দেখেন এয়ারক্রাফট ডট টিএক্সটি তৈরি হয়ে গেছে। কন্টেন্টও রাইট, কিন্তু কন্টেন্ট সে আমার নোটপ্যাডের যে স্ট্রিম, ডাবল ক্লিক করলে নোটপ্যাডের যে স্ট্রিম, সে ফাইলটাকে ওপেন করতে পারতেছে না। কেন? আমার এফডব্লিউ ফাইলটাকে ওপেন করে বসে আছে, ও তো ক্লোজ করে নাই, যার কারণে এটা রিলিজ হয় নাই ফাইলটা। ওকে, তাহলে আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। দিয়ে এখন আমি কি বলবো, যে I will, when my writing is done, I will close it so that other stream can use that same file. তাহলে fw dot close, ডান। তাহলে এখন যদি আমি প্লে করি, তাহলে আমি দেখবো যে ফাইলটা ক্রিয়েট হবে, এবং fw যেহেতু এটাকে ক্লোজ করে দিবে, তাহলে ফাইলটা এখন রিলিজ, আগেও ছিল, কিন্তু এই নোটপ্যাড ওপেন করতে পারে না, এখন নোটপ্যাড এটাকে ওপেন করতে পারবে এবং কন্টেন্ট শো করতে পারবে অ্যাজ এ টেক্সট। এই যে, আচ্ছা, স্ল্যাশ এন দিই নাই বলে পাশাপাশি চলে আসছে, স্ল্যাশ এন দিলে নিচের নিচের লাইনে আসবে। তাহলে টু স্ট্রিং এর মধ্যে আমি স্ল্যাশ এন দিয়ে দিই, এই যে এটাতে। ওকে, এই চলে আসছে। নাও দিস ইজ মাই এয়ারক্রাফট ডট টিএক্সটি। এখন আমরা 5 মিনিট নেই, তাহলে বাইনারি ফাইলটা দেখাই দিতে পারি। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বাসায় গিয়ে, কারণ 3-4 দিনের বন্ধ আছে, তাই না? তা এখন আমি তো এটাকে টেক্সট ফাইলে রাখলাম, ভালো কথা, কিন্তু এখন আমি বাইনারি ফাইলে রাখবো, তো বাইনারি ফাইলে অবজেক্ট হিসাবেই রাখবো, তাহলে আমাকে অবজেক্ট স্ট্রিম ইউজ করতে হবে, অবজেক্ট আউটপুট স্ট্রিম। ওকে, এখন খেয়াল করেন, এই ফাইল রাইটার কিন্তু ক্যারেক্টার রাইট করে, তো ক্যারেক্টার তো বাইট, তাহলে ফাইল রাইটার কিন্তু সরাসরি ফাইলটাকে ওপেন করে বাইট গুলো রাইট করতে পারে, ক্যারেক্টার রাইট মানে বাইট রাইট, বাইট স্ট্রিমও তাই করবে, কিন্তু অবজেক্ট স্ট্রিম আসলে অবজেক্ট রাইট করে, তার মানে ওর হেল্পার হিসাবে একটা বাইট স্ট্রিম লাগবে। তাহলে ফাইলটা ওপেন করবো আমরা বাইট স্ট্রিম দিয়ে, যাতে বাইট অপারেশন গুলো এই স্ট্রিম করতে পারে, আর এই স্ট্রিমটা তখন আমার অবজেক্ট স্ট্রিমের হেল্পার হিসাবে কাজ করবে। তাহলে অবজেক্ট স্ট্রিমের কনস্ট্রাক্টর আমি ফাইল দিব না, অবজেক্ট স্ট্রিমের কনস্ট্রাক্টর আমি একটা বাইট স্ট্রিম দিব, তার আগে বাইট স্ট্রিম দিয়ে ফাইলটা ওপেন করে নেব। তাহলে অবজেক্ট স্ট্রিম বলবে যে রাইট অবজেক্ট, তখন ওর যে হেল্পার বাইট স্ট্রিম, সে তখন সেই অবজেক্টের বাইট গুলোকে রাইট করবে। ওকে, তো তাইলে আমরা যদি এখন এটাকে করতে চাই, তাহলে আমরা এখানে একটা আমার বাইট স্ট্রিম এর নাম কি, ফাইল আউটপুট স্ট্রিম। ওকে, তাহলে একটা ফাইল আউটপুট স্ট্রিম আমি ডিক্লেয়ার করে নিব, ফাইল আউটপুট স্ট্রিম FOS ইকুয়াল টু নাল, আর একটা অবজেক্ট আউটপুট স্ট্রিমও লাগবে, সো অবজেক্ট আউটপুট স্ট্রিম লেটস সে OOS ইকুয়াল টু নাল। তো এই দুইটি ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট ইম্পোর্ট। এখন এটা দিয়ে আমি ফাইল ওপেন করব, ওকে, কারণ এটা বাইট স্ট্রিম। তাহলে এটা হচ্ছে রাইটিং টু বাইনারি ফাইল, টু টেক্সট ফাইল। ওকে, এখন আমরা করব হলো বাইনারি ফাইলের জন্য। ওকে, এখন আমি এইটা দিয়ে ফাইলটা ওপেন করব, যেহেতু বাইট লেভেলে বাইট গুলো রাইট করতে হবে, ফাইল রাইটার তো বাইট লেভেলেই কাজ করে, কিন্তু অবজেক্ট আউটপুট স্ট্রিম তো অবজেক্ট লেভেলে কাজ করে, তাহলে ওর সাপোর্ট হিসেবে আসলে বাইট স্ট্রিম লাগবে। সো ফাইলটা ওপেন করতে হবে বাইট স্ট্রিম দিয়ে। তো FOS তো অলরেডি আমার ডিক্লেয়ার করাই আছে, তাহলে FOS ফাইল আউটপুট স্ট্রিম FOS ইকুয়াল টু নিউ ফাইল আউটপুট স্ট্রিম,
এইখানে আমি এখন আমার ফাইলটা ওপেন করে নেব। সো আমার বাইনারি ফাইলে যে নাম দিব আমি সেটাই, লেটস সে এয়ারক্রাফট ডট বিন। এখন অবজেক্ট আউটপুট স্ট্রিম যেটা ছিল ওএস ইকুয়াল টু নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম, এইখানে কিন্তু আমি এখন দিব কাকে, এফওএস। তার মানে অবজেক্ট আউটপুট স্ট্রিম ফাইলে রাইট করবে ভায়া এফওএস, বাই ফাইল আউটপুট স্ট্রিম। কারণ ফাইল আউটপুট স্ট্রিম বাইট লেভেলে কাজ করে, আলটিমেটলি তো আমার বাইট রাইট অপারেশনই করতে হবে। কিন্তু অবজেক্ট রাইট অবজেক্ট বললে তো সে অবজেক্ট রাইট করতে গেলে তাকে অবজেক্টের বাইট গুলো রাইট করতে হবে, সো ইট নিডস এ বাইট স্ট্রিম। সো ফাইল ইজ ওপেন ইউজিং বাইট স্ট্রিম এবং দ্যাট বিকামস গোজ টু দ্য কনস্ট্রাক্টর অফ অবজেক্ট স্ট্রিম। তাহলে আমাদের স্ট্রিম এখন রেডি। এখন আমার কাজ হচ্ছে রাইট করা। তাহলে ওওএস ডট রাইট অবজেক্ট কি A1 এবং A2, এবং এটাকে আমি এখন ফাইলটা ক্লোজ করে দেবো। তাহলে ওএস ডট ক্লোজ। এখন ওএস হচ্ছে আউটার স্ট্রিম, ইনার স্ট্রিম হচ্ছে এফওএস। আউটার স্ট্রিম ক্লোজ করলে ও আবার ইনার স্ট্রিমকে ক্লোজ করে দেবে। তাহলে ওএস ক্লোজ করলে ও নিজে ক্লোজ হওয়ার সময় এফওএস কে ক্লোজ করে দিবে, তখন ফাইলটা আবার রিলিজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার রাইটিং শেষ। ওকে, এখন আমরা রিড করে দেখতে চাই যে রাইটটা ঠিক মতো হইলো কিনা। এখন এখানে একটা কথা, আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টে কতগুলো জাভা ক্লাস ইউজ হবে? আপনার ধরেন 100টা যদি এফএক্সএমএল থাকে, তাহলে 100টা কন্ট্রোলার ক্লাস, আপনার 20টা মডেল ক্লাস, লাইব্রেরি থেকে আপনি আরো 30টা ক্লাস ইম্পোর্ট করছেন বিভিন্ন জায়গায়, এই বাটন, টেক্সট ফিল্ড, হাবিজাবি, স্ক্যানার, র্যান্ডম, তাই না, সিস্টেম, বিভিন্ন ক্লাস স্ট্রিং। এখন আপনি বলেন যে আপনি কি একটা বাটন ক্লাসকে ফাইলে সেভ করবেন? অবজেক্ট, বাটন ক্লাসের অবজেক্ট না। কন্ট্রোলার ক্লাসের অবজেক্টকে আপনি ফাইলে সেভ করবেন না। এগুলো রান টাইমে অবজেক্ট ক্রিয়েট হবে, কাজ শেষ হয়ে গেলে শেষ। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমার এই যে 100টা কন্ট্রোলার ক্লাস, 30টা আরো অন্যান্য লাইব্রেরি ক্লাস, আর 20টা মডেল ক্লাস, তাহলে 150টা ক্লাসের মধ্যে আপনি আসলে রাইট করতেছেন কয়টা ক্লাসের অবজেক্ট? 20টা, যেগুলো আপনার মডেল ক্লাস। তাহলে বেশিরভাগ ক্লাসে কিন্তু আমরা রাইট করি না। তাহলে বাই ডিফল্ট ক্লাসের অবজেক্টকে রাইট করা যায় না, কারণ রাইট করতে হলে তাকে সিরিজ অফ বাইটে কনভার্ট করতে হয়। এটাকে বলা হয় সিরিয়ালাইজেবল, সিরিয়ালাইজেশন। তাহলে বাই ডিফল্ট কোনো ক্লাসকেই আপনি বাইটে, তাহলে এখন যে রাইট করলাম আসলে কিন্তু রাইটটা হবে না, কারণ বাই ডিফল্ট এনেবল না। তাইলে বিল্ড টাইমে কম্পাইলারকে আর রান টাইমে ভিএমকে আমাকে বুঝাইতে হবে যে আমি এই ক্লাসটাকে রাইট করতে চাই, তো ওকে বলতে হবে ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। তাহলে সিরিয়ালাইজেবল একটা ইন্টারফেস, এটা ইম্পোর্ট করে নিলেই এখন অবজেক্ট রাইট হবে। তাহলে আপনার যতগুলো মডেল ক্লাস আছে সবগুলোকে সিরিয়ালাইজেবল করতে হবে, নাহলে অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন র্যামে, কিন্তু ফাইলে রাইট করতে গেলে যেহেতু সিরিয়ালাইজেবল না বাই ডিফল্ট, আপনিও বলেন নাই যে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, তাহলে কিন্তু এই অবজেক্টটাকে বাইট হিসাবে আপনি ফাইলে রাইট করতে পারবেন। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন আমার তো ওই যে লাইব্রেরি কন্ট্রোলার ক্লাস, ইম্পোর্টেড ক্লাস, এগুলো তো আমার দরকার নাই রাইট করা। আমার অ্যাপ্লিকেশন ডাটাগুলোকে যে মডেল ক্লাস সেগুলো আমি সিরিয়ালাইজেবল করে নেব। ওকে, আচ্ছা। এখন এটাকে রিড করব কোথায়? তো যেহেতু আমার সময় নাই, তাহলে আমরা ওই যে সিন সুইচিং এ একটা এফএক্সএমএল করছিলাম না, যে আউটপুট পিডিএফ ভিউ, এইটাকে যদি আমরা দেখি এখানে কি একটা লেভেল আছে? জাস্ট আর 2 মিনিট, এখানে একটা লেভেল আছে, তাই না? তাহলে এই লেভেলেই আমরা আমাদের অবজেক্টগুলো শো করতে চাই ফাইল থেকে, ঠিক আছে? তাইলে এটাকে আমরা একটু কমে ফেলি। ওকে, সেন্টার লেফটের জায়গায় টপ লেফট করে দিলাম, ঠিক আছে? এটার দরকার নাই। তাহলে এইখানে আমরা লোড করবো, তাহলে এই লেভেলটার একটা এফএক্স আইডি লাগবে, সেটা কি আছে আমাদের? নাই। তাহলে ধরেন আউটপুট লেভেল। ওকে, এখানে আমরা অবজেক্ট রিড করে আমরা এটাকে এখানে দেখাই দিতে চাই। তাহলে আউটপুট লেভেল, এটাকে সেভ করে ফেললাম। এখন আমার কাজ হলো এটাকে আপডেট কন্ট্রোলার করা, তাহলে আমি লেভেলটা পেয়ে যাব।
এখন এটার যেহেতু বাটন নাই, তাহলে ইনিশিয়ালাইজে আমাকে লোড করে ফেলতে পারি। তাহলে আমরা দেখবো যে এটা সুইচ করলেই দেখা যাবে যে অবজেক্ট রিড বসে আছে, নাহলে এখন আমাকে আবার একটা বাটন দিতে হবে, বুঝেন নাই? তাইলে এই যে ফিল্টার আউটপুট টু পিডিএফ, এটার ইনিশিয়ালাইজে আমি লোডিংটা করে ফেলি। তো লেভেলটা ইম্পোর্ট করে ফেলতে হবে। ওকে, তাইলে ইম্পোর্ট এখান থেকে নিয়ে নিই, অলরেডি এখানে আসছে আমার লেভেল। কন্ট্রোল কোথায়? কন্ট্রোল, আচ্ছা এখানে এটা দিলেই হবে। ওকে, লেভেল। ওকে, তো এখন আমার এখানে কি লাগবে? ফাইল ইনপুট স্ট্রিম রিড করার জন্য। ওখানে ছিল ফাইল আউটপুট স্ট্রিম, এখানে ফাইল ইনপুট স্ট্রিম। তাহলে আমি এই মেইন থেকে এটা কপি করে নিয়ে আসি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। ওকে, যেহেতু আপনাদের সময় শেষ, এই যে এটা, তাহলে ফিল্টার আউটপুট পিডিএফ এর ইনিশিয়ালাইজে আমরা এটা নিয়ে আসলাম। ডিফারেন্সটা কি হবে? এটা হবে ফাইল ইনপুট স্ট্রিম, আর এটা হবে অবজেক্ট ইনপুট স্ট্রিম। সো ইম্পোর্ট দিস। তো এইখানেও আমার কি করতে হবে? ওপেন করতে হবে। ওকে, তাইলে FIS, এটার নাম ধরেন FIS, ফাইল ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম OIS। তাহলে FIS দিয়ে আমি ফাইলটা ওপেন করব, aircraft.bin, আর OIS এর কনস্ট্রাক্টর চলে যাবে ইনপুট স্ট্রিম FIS। এটা কি বুঝতে পারলেন? আগেরটার মতো, এখানে আউটপুট, এখানে ইনপুট। ওকে, এখন আমার কাজ হলো এই OIS-টাকে ইউজ করে রিড করা। তো এখন একটা অ্যারে লিস্ট হলে তো আপনি লুপ চালাইতে পারেন যে এতবার, কিন্তু এখানে তো আপনি জানেন না কতবার, তাই না? এটা ইনপুট হবে। ওকে, তাইলে আমরা একটা হোয়াইল লুপ চালাইতে পারি, ইনফাইনাইট লুপ। ফাইল যখন শেষ হবে তখন বন্ধ করবে। তাইলে এখন এই যে OIS.write অবজেক্ট করছিলেন, এখন হবে OIS.read অবজেক্ট। তাহলে ও আমাকে অবজেক্টটা রিটার্ন করবে। আমার কয়টা অবজেক্ট রাইট করা আছে ফাইলে? দুইটা অবজেক্ট রাইট করা আছে, তাহলে দুইবার লুপটা ঘুরবে, এবং রিটার্ন যখন করবে সেটাকে একটা অবজেক্ট রিসিভ করতে হবে। তাহলে আমি এখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি যে এয়ারক্রাফট এ বা ওবিজে, ইনিশিয়াল এটাকে আপনি নাও দিয়ে রাখেন। তাহলে এখন আপনি বলবেন যে ওবিজে ইকুয়াল টু, এই যে এখন অবজেক্ট তো রিটার্ন টাইপ অবজেক্ট, কারণ এটা এয়ারক্রাফট থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, এমপ্লয়ি থাকতে পারে, এই জন্য সে সুপার ক্লাস হিসাবে রিটার্ন টাইপ অবজেক্ট দিয়ে রাখছে। যে ফাইলে যে টাইপের অবজেক্টই থাকুক রিটার্ন হবে, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য রিটার্ন টাইপ। কিন্তু আমি তো নিচ্ছি একটা এয়ারক্রাফটে, তাহলে এটাকে কাস্ট করে ফেলবো। কাস্টিং আপনারা অলরেডি দেখছেন, তাই না? তাইলে দেখেন আমার ওবিজে হয়ে গেল। এখন আমার কাজ কি? একটা স্ট্রিং এর মধ্যে এই ওবিজে স্ট্রিংটাকে আমি রিসিভ করে নিব। তাহলে ধরেন একটা স্ট্রিং str, তাহলে str প্লাস ইকুয়াল টু ওবিজে ডট, এখন কিন্তু প্রম্পট সহ টু স্ট্রিং আমরা ইউজ করব, কেন? আউটপুট দেখাইতে চাই। আপনি একটা স্ল্যাশ এনও দিয়ে দেন। এই যে লুপ যখন শেষ হবে তখন তো এন্ড অফ ফাইল হবে। এন্ড অফ ফাইল হইলে আপনার ট্রাই ব্লক থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে সে ক্যাচ ব্লকে ঢুকবে। এটা হচ্ছে এক্সেপশন। লুপ ঘুরতেছে না, ফাইল রিড করলো, অবজেক্ট রিড করলো, অবজেক্ট আছে, আবার পরেরটা রিড করলো, এভাবে আগাচ্ছে। যখন লাস্ট অবজেক্টটা রিড করে ফেলবে তখন তো লুপ আবার ঘুরবে, তখন রিড অবজেক্ট ফেল করবে না, তখন এন্ড অফ ফাইল এক্সেপশন হবে। এন্ড অফ ফাইল এক্সেপশন হলে সে ক্যাচ ব্লকে চলে যাবে। তাহলে বাকি কাজ আপনাকে ক্যাচ ব্লকে করতে হবে। তাহলে ক্যাচ ব্লকে আসলাম, কারণ ক্যাচ ব্লকেও তো এক্সেপশন হইতে পারে। তাহলে এখানে একটা ট্রাই দিয়ে রাখি।
এইখানে আমাকে এখন ওই যে str এর মধ্যে জমা হয়েছে না সব, তাহলে এখন আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট আউটপুট লেভেল কি এটাই ছিল, তবে str এন্ড আমি এখন str তো ছিল নাকি, str যেহেতু ট্রাই ব্লকের লোকাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ক্যাশ ব্লক থেকে ইউজ করতে চাই, তাহলে ডিক্লারেশনটা আমরা ট্রাইয়ের বাইরে করে রাখি। ওকে, এখন আমার কাজ কি, অবজেক্ট ইনপুট স্ট্রিম ডট ক্লোজ, শেষ। তখন আমি সিন সুইচ করলে ইনিশিয়ালাইজে দেখবো যে আমার লেভেলে ফাইল থেকে অবজেক্ট রিড করে অলরেডি সেটা ডিসপ্লে। ওকে, এই যে রিড অবজেক্ট, সো দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট যে আমাকে অবজেক্টগুলো রিড করে লুপের মধ্যে একটা একটা করে দিবে। তো সেইটাকে আমি একটা লেভেলে দেখানোর জন্য str এর মধ্যে নিয়ে টু স্ট্রিং হিসাবে দেখাই দিচ্ছি। তাহলে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রিড ফ্রম দ্য ফাইল। তাহলে আমরা মডেল ক্লাসকে সিরিয়ালাইজ করতে হবে, ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, দেন অ্যাকচুয়ালি রাইট অবজেক্টটাকে বাইটে কনভার্ট করে রাইট করবে অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে, আর যেখানে আপনি এটা ভবিষ্যতে রিড করবেন অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে রিড অবজেক্ট করতে হবে। তাহলে এখন এটা আমরা টেস্ট করি। তাহলে আমাদের এখানে কিন্তু টেক্সট ফাইল আছে কিন্তু বাইনারি ফাইল তো নাই, কিন্তু এখন আমার মেইন মেথডে দুইটা ফাইলই ক্রিয়েট হবে, aircraft.txt এবং aircraft.bin। ওকে, তো তাইলে আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে আমার aircraft.txt এবং aircraft.bin দুইটাই তৈরি হয়ে গেছে। তো txt তো আমরা দেখতেই পাচ্ছি এই দুইটা। এখন আমি যদি সিন সুইচ করতে চাই কোন বাটনে যেতে হবে, এইটা, তাই না? এইটাতে যদি যাই তাহলে দেখবো যে আমার এই যে ফাইল থেকে অবজেক্ট রিড করে সে দেখাই দিচ্ছে। ঠিক আছে, তাইলে আপনার মিডের জন্য প্রিপারেশনের জন্য প্র্যাকটিস করছেন না? কি কি মডেল ক্লাস দিয়ে প্র্যাকটিস করছেন? ক্রেডিট কার্ড, তারপরে প্যাকেজ, ডাটা প্যাকেজ, তারপরে তাহলে ওগুলো অ্যারে লিস্টে জমাইছেন না? ওই অ্যারে লিস্টের গুলো লুপের মধ্যে কি করবেন, অ্যারে লিস্টটাকে লুপ চালায় বলবেন যে অবজেক্ট আউটপুট স্ট্রিম ডট রাইট অবজেক্ট, ওই পি যদি প্যাসেঞ্জার হয়, সি ক্রেডিট কার্ড লিস্ট, ওকে, অথবা ডাটা প্যাকেজ লিস্ট, ওখান থেকে লুপের মধ্যে একটা একটা করে ধরে ফাইলে ডাম্প করে ফেলবেন। আবার আরেকটা এফএক্সএমএল গিয়ে অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে ওটাকে রিড করবেন। পার্থক্যটা হইলো ডাটা প্যাকেজ বা ক্রেডিট কার্ড এগুলোকে বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, নাইলে কিন্তু দেখবেন যে আপনি রিড হচ্ছে না, এর মানে এক্সিকিউট হবে কিন্তু দেখবেন যে আউটপুট আসতেছে। ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করে ফেলেন এই বন্ধের মধ্যে। তো কালকে ওই MS3টা দেন, কালকে রাতের মধ্যে দিলেই হবে। হ্যাঁ, মানে শুক্রবার সকালের মধ্যে দিলেই হবে। হ্যাঁ, তো শুক্রবার সকালের মধ্যে দিয়ে দেন, আর আমরা তো সোমবারে মিট করব, এর মধ্যে এগুলো প্র্যাকটিস করে আসেন আজকে যেগুলো দেখাইলাম। ঠিক আছে, মিন হোয়াইল আমি আজকে যদি নাও পারি কালকে ভিডিওগুলো আপলোড করে দেবো। আজকে আপনারা এমনিও দেখবেন না, মাইলস্টোন 3 নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে শেষ। গুড বাই।